তাহলে আমরা সংকলন দিয়ে শুরু করে আগে দেখো শুরু হয়েছে। তো না আমরা সংকলন দিয়ে শুরু করি। তাহলে বলতো সংকলনের জন্য আমরা সব থেকে যে আগে শুধু জানি এরকম দেখো একটা এই যেরকম যে এক্স বের করার আগে এক্স ইকুয়াল আমরা লিখি এরকম যে হাফ ইন্টু লিখি না, এটা যে হাফ ইন্টু কত লিখি বলতো যে ভি, তাই না? ভি প্লাস কত লিখি এম, আর মাইনাস কত সি লিখি, আর প্লাস কত লিখি এ লিখি, এরকম সংকলন বের করার সূত্র লিখি, তাই না? এরকম সূত্র লিখে কি বোঝায় বলতো? এই এক্স বলতে কি বোঝায়? এক্স বলতে বোঝায় কি যে সংকরিত অরবিটাল সংখ্যা। সংকরিত এটা বলতে কি বোঝায়? সংকরিত কি অরবিটাল সংখ্যা। এটা বলতে বোঝায় সংকরিত অরবিটাল সংখ্যা। এক্স বলতে আমরা সূত্র জানিস, এই সূত্রের মধ্যে এক্স বলতে কি বোঝায়? সংকরিত অরবিটাল সংখ্যা। তো বাকি জিনিসগুলো আমরা পরে জানছি, আগে একটু খেয়াল করে দিকে পরে লিখো সমস্যা নেই, মেলা টাইম আছে। এই যে দেখো বাকি জিনিস পরে লিখো, মেলা কিছু শিখতে হবে। দেখো তাহলে এক্স বলতে আমরা বুঝছি সংকরিত কি অরবিটাল সংখ্যা, তাই না? তো এক্স এর উপরে আমরা অনেক কিছু ডিপেন্ড করছি। তাহলে খেয়াল করে দেখো, এদিকে দেখো এক্স এর মান যদি কি হয় 2 হতে পারে একবার, তাই না? 2 হয়, তারপরে কত হয় তোমার 3, তারপরে কত 4, তারপরে কত 5, তারপরে কত 6, আবার কত 7 হয়, তাই না? মোট এগারোটা হয়। যদি খেয়াল করে দেখো এক্স এর মান যদি 2 হয় তখন আমরা যে সংকলন বলি সেটা কি বলি বলতো? এসপি বলি, তাই না? আর যখন মানে এক্স এর মান হচ্ছে 2 তার মানে তোমার সংকরিত অরবিটাল আছে কয়টা? 2টা। তাহলে 2টার মধ্যে একটা হবে কি এস, একটা হচ্ছে কত পি। তাহলে আলটিমেটলি সংকলনটা কি দাঁড়ালো? এসপি। এখন যদি তোমার সংকরিত অরবিটালের সংখ্যা যদি 3 থাকে তাহলে আমরা কি বলি বলতো? এসপি কত বলি? 2। আর 4টা থাকলে কি বলি এটাকে? 4টা থেকে বলি এসপি3। তারপর যদি 5 থাকে তখন কি বলি এটাকে? এসপি3। তাহলে 4 আর একটা এক্সট্রা অ্যাড করবো তাহলে সেটা কি ডি। আর 6 এটা কি বলবো? এসপি3, তারপরে কত ডি2। আর এই যে কি বলতো যে এসপি3 ইন্টু কত বলবো? ডি3, তাই না? ডি3 বলবো। এখন খেয়াল করে দেখো তাহলে এসপিতে সংকরিত অরবিটাল কয়টা বলতো? 2টা। তাহলে অসংকরিত অরবিটাল কয়টা থাকে? ধরো সংকরণ হয় মেইনলি কার বলতো? যে কেন্দ্রীয় পরমাণুর, তাই না? এরা অর্গানিকের মধ্যে প্রশ্ন করে এরকম যে এসপিতে সংকরিত অরবিটাল কয়টা? 2টা। অসংকরিত অরবিটাল থাকে কয়টা? 2টা। এই যে দেখো তো এই sp2 লেখা আছে না এই জায়গায়, sp2তে সংকরিত অরবিটাল কয়টা? 3টা। অসংকরিত অরবিটাল কয়টা? একটা। তুমি চিন্তা করো মোট অরবিটাল 4টা। কারণ যে কথাটা বুঝে দেখো অর্গানিকের টাইমে দেখো কার্বনের হাত হয় কয়টা বলতো? কার্বনের হাত হয় কয়টা? 4টা হয় না? 4টার মধ্যে ধরো তোমার সংকরিত অরবিটাল পেয়ে গেছো 2টা, তাহলে বাকি থাকলো কয়টা? 2টা। আর যদি 3টা তোমার সংকরিত অরবিটাল থাকে তাহলে বাকি থাকবে কয়টা? একটা। অর্গানিকের জন্য তোমার জিনিস লাগবে। তো এখনই বলছি হালকা পাতলা, এই জন্য দেখো এই খেয়াল করে দেখো, আবার বলি কথাটা দেখো, এবার বুঝতে পারবো। দেখো ধরো তোমার এক্স এর মান আসছে কত? 2। এখানে সংকরিত অরবিটাল আছে কয়টা? 2টা। তাহলে অসংকরিত অরবিটাল তুমি কি করবে? 4 থেকে 2 বাদ দিলে কয়টা থাকবে? 2টা। আর এই যে sp2 এর জন্য সংকরিত অরবিটাল কয়টা? 3টা। তাহলে অসংকরিত অরবিটাল কয়টা? একটা। আর দেখো sp3 এর সংকরিত অরবিটাল আছে কয়টা? 4টা। তাহলে অসংকরিত অরবিটাল থাকবে কয়টা? নাই, 0। পরেরগুলো লাগবে না। আবার তো খেয়াল করে দেখে দিকে এক্স ইকুয়াল টু 2 হলে এটা, 3 হলে এটা, 4 হলে এটা, 5 হলে এটা, 6 হলে এটা, 7 হলে পারি বানানো, তাই না? এন্ড হচ্ছে এই 3টা, বিশেষ করে এই 3টার বন্ড অ্যাঙ্গেল আমাদের মুখস্থ না। দেখো তো sp যদি বলে তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো তো? বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি, তাই না? sp2 হলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি। আর sp3 হলে কত হয় বলো তো? 109 দশমিক কত ডিগ্রি? 109 দশমিক কত বলতে পারবো এটাকে? 5 ডিগ্রি বলতে পারবো, তাই না? বায়োগুলো আমরা সবগুলো ধীরে ধীরে দেখবো, কথাটা বুঝে নাও। দেখো তাহলে এরকমভাবে প্রশ্ন করে অর্গানিকের মধ্যে এরকম প্রশ্ন করে। দেখো এই যেরকম বলে যে এক্স ইকুয়াল টু 2, এসপি এক্স ইকুয়াল টু 2 এর জন্য আমরা কি পাই? এসপি সংকরণ পাই না? তাহলে দেখেন এস চরিত্র আছে কত পার্সেন্ট? এস চরিত্র কত পার্সেন্ট? 50%। আর পি চরিত্র আছে কত পার্সেন্ট? 50%। তারপরে দেখো এই যে sp2 লেখা আছে না, এই যে sp2 লেখা আছে, sp2 এর মধ্যে এস চরিত্র আছে কত পার্সেন্ট বলতো? 3 ভাগের 1 ভাগ, তার মানে কত পার্সেন্ট? 33%। আর পি আছে কত ভাগ বলতো? 2 ভাগ। তাহলে 33 কি 2 গুণ করলে কত হয়? 67 পয়েন্ট এরকম কিছু একটা আসবে, তাই না? এর জন্য দেখো এবার দেখো তাহলে এটাতে 4টা অরবিটাল আছে মোট, 4টার মধ্যে একটা হচ্ছে কত? এস, আর পি হচ্ছে কয়টা? 3টা। তাহলে 4 ভাগে ভাগ করলে কি 25% করে পাচ্ছি। তাহলে এস চরিত্র আছে কত পার্সেন্ট? 25%। আর পি চরিত্র আছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 75%। বায়োগুলা কীভাবে পাবো না? মোট কয়টা হবে হিসাব করতে? এবার খেয়াল করে দেখো আমরা যে জিনিস পড়তে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু 2, 3, 4, 5 এরকম হলে তো বুঝতে পারলাম, তাই না? আমরা এই সূত্রের ব্যবহার দেখি আগে। দেখো এবার খেয়াল করে দেখো, এবার তোমাকে এক্স এর মানটা হিসাব করতে হবে। দেখো এক্স এর সূত্র হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে কি যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস হচ্ছে কত? এ। এই ভি বুঝতে বোঝাবে ভ্যালেন্স ইলেকট্রন। এই ভি বলতে বোঝাবে ভ্যালেন্স ইলেকট্রন, মানে কি যে কেন্দ্রীয় যে পরমাণু থাকবে, কেন্দ্রীয় পরমাণু যোজিত স্তরে মানে শেষ কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা কি বলবো? ভি বলবো। আর তারপরে দেখো যে এম লেখা আছে না, এম বলতে বোঝাচ্ছে মোনোভ্যালেন্ট, মানে এক যদি পরমাণু আছে কয়টা তার সংখ্যা। এম বলতে বোঝাচ্ছে এক যদি পরমাণু আছে কয়টা। আর সি বলতে বোঝাচ্ছে কি ক্যাটায়ন। ক্যাটায়ন থাকলে আমরা মাইনাস করে দেবো, আর অ্যানায়ন থাকলে কি করবো? যোগ করবো। আমরা ইলেকট্রনের টাইমে দেখো কি করতাম? যদি পজিটিভ চার্জ থাকলে কি করতাম? এটা বাদ দিতাম। আর নেগেটিভ চার্জ থাকলে কি করতাম? গ্রহণ করতাম, মানে যোগ করতাম এটাকে। ওই জন্য তাহলে এখন নিচে আসি, তারপর দেখতে এসেছি ধীরে ধীরে। এবার অনেক কিছু পড়ার আছে,
আমরা ধীরে ধীরে দেখছি, দেখো খেয়াল করে দেখো। আমরা সূত্র বলছি এটা যে এক্স ইকুয়াল টু আমরা বলছি যে হাফ ইন্টু এই জায়গায় লিখবো যে ভি প্লাস লিখবো কত এম, আর মাইনাস লিখবো কত সি, আর প্লাস কী করবো বলো তো এ, তাই না? একটা উদাহরণ নিই, দেখো খেয়াল করে দেখো। তোমাকে ধরো প্রথমে বলা হলো যে H2O, খেয়াল করে দেখো H2O এর জন্য তোমাকে সংকরণ বের করতে বলছে। তাকে H2 এর জন্য এক্স এর মান হিসাব করে দেখো তো, H2 এর জন্য এক্স এর মান হিসাব করে তাহলে কী আসবে বলো তো, হাফ আসবে না, একটা হাফ দিলাম আগে, হাফ দেওয়ার পর দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কে বলো তো, অক্সিজেন যার পরিমাণ কম থাকবে সেটা ধরো নর্মালি কী হয় কেন্দ্রীয় পরমাণু। আর ধরো এমন হলো যে দুইটা পরমাণু আছে তাদেরই পরিমাণ কম, মানে মোট তিনটা পরমাণু আছে মধ্যে দুইটার পরিমাণ কম, তখন দেখবে যে তড়িৎ ঋণাত্মকতা কার কম, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে কি কেন্দ্রীয় পরমাণু হবে তখন। তো ধীরে ধীরে দেখছি সমস্যা না, দেখো H2 এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সে ইলেকট্রন আছে কয়টা বলো তো, কটা? অক্সিজেন কত 8, 8 হলে শেষ কত আছে কয়টা, 6টা, আমরা লিখবো কত 6, তাহলে 6 প্লাস হয়তো এক যদি পরমাণু আছে কয়টা, 2টা, তাহলে এক যদি পরমাণু কারণ এম বলছিল এর সংখ্যা কয়টা 2টা, তাহলে 2 যোগ করলাম প্লাস দেখো তো প্লাস অ্যানায়ন কি আছে বা ক্যাটায়ন কি আছে, বাদটা দিব কিছু না, তাহলে পুরো পার্টটা কত 0 হয়ে গেল, তাহলে 6 আর 2 কত হচ্ছে 8, 8 কি যোগ করলে কত হচ্ছে বলো তো 4, তাই না? তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 4, তাহলে এক্স এর মান যদি 4 পাই তাহলে সংকরণ কি দাঁড়াচ্ছে sp3 এটা। এবার দেখো এর সাথে সাথে আমরা আরেক জিনিস বের করবো যে মুক্ত জোর কয়টা, আমরা অনেকগুলো যৌগ দেখবো তার মধ্যে প্রত্যেকটা আমরা এখন বের করবো যে সংকরণ কি হবে, এক্স এর মান কত হবে, সংকরণ কি হবে, আর মুক্ত জোর কি থাকবে, মুক্ত জোর পরে লাগবে আমার একটু পরেই, ওই জন্য আমরা এখানে মুক্ত জোরও বের করবো। এই যে মুক্ত জোর, মুক্ত জোর বলতে কোনটা, যারা কি করে না বলো তো, বন্ধনে কি করে না, অংশগ্রহণ করে না। তাহলে খেয়াল করে দেখো, দেখো মুক্ত জোর তুমি কেমন হিসাব করে বলো, দেখো কেন্দ্রীয় পরমাণু শেষ কত ইলেকট্রন ছিল কয়টা, 6টা ছিল। এখন হাইড্রোজেনের যোজনী কত 1, আর হাইড্রোজেন আছে কয়টা 2টা, তাহলে ওরা দুজন মিলে কয়টা 2টা ইলেকট্রন খাবে, তাহলে বাকি থাকবে কয়টা বলো তো 4টা, তাহলে 4টা ইলেকট্রন মানে মুক্ত জোর হচ্ছে কয়টা 2টা। আবার বলি কথাটা বুঝে দেখো, অনেকগুলো করবো আমরা, দেখো খেয়াল করে দেখো H2O লেখা আছে তাই না, তাহলে অক্স বলো 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 কথা হলো এটা তো সবার ক্ষেত্রে খাটবে না তো, একটু ধরো দেখো খেয়াল করে দেখো, আমি লিখলাম H2O লিখলাম তাই না, এমন অক্সিজেন শেষ কত ইলেকট্রন আছে কয়টা বলো তো 6টা, আর এক যদি আছে কয়টা 2টা, তাহলে মোট গেল কয়টা বলো তো 6টা থেকে 2টা বাদ গেল, তাহলে বাকি থাকছে 4টা, তাহলে 4টাতে জোড়া হয় কয়টা 2টা, এখানে মুক্ত জোর কয়টা পেলাম, এখানে মুক্ত জোর পেলাম হচ্ছে 2টা, এখানে মুক্ত জোর পেলাম হচ্ছে 2টা। এখন তারপরে এটা দেখো খেয়াল করে দেখো, যদি আমি এরকম বলি দেখো যে SO2 দেখো সালফার ডাইঅক্সাইড বলছি, তাহলে খেয়াল করে দেখো তো এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার, তাহলে আমি এক্স বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি লিখবো যে হাফ ইন্টু, খেয়াল করে দেখো তাহলে কেন্দ্রীয় পরমাণু শেষ কত ইলেকট্রন আছে কয়টা 6টা, তাহলে তুমি এখানে 6 লিখো আগে 6 প্লাস এখন বলতে এক যদি পরমাণু আছে না, ক্যাটায়ন আছে না, তাহলে শুধু 6 বলতে 6কে 2 ভাগ করলে এটা 0, তাহলে 6কে 2 ভাগ করলে কত পাবো বলো তো 3 পাবো, 3 হলে আমরা সংকরণ কি বলি এটাকে sp কি বলি 2। এবার ধরো আমরা মুক্ত জোর হিসাব করতে চাই ধরো, তাহলে দেখো খেয়াল করে দেখো এবার, তাহলে বলো এখানে সালফারের শেষ কত ইলেকট্রন ছিল কয়টা 6টা, আর অক্সিজেন কয় যদি বলো তো, অক্সিজেন কয় যদি দ্বিযোজি, আর অক্সিজেন আছে কয়টা বা 2টা, তাহলে দুজন মিলে কয়টা ইলেকট্রন খাবে 4টা, তাহলে বাকি থাকলো কয়টা 2টা, 2টাতে কয় জোড়া 1 জোড়া, তাহলে SO2 তে মুক্ত জোড়া আছে কয় জোড়া 1 জোড়া, SO2 তে মুক্ত জোড় আছে 1 জোড়া, এই জায়গায় ছিল কয় জোড়া, এই জায়গায় ছিল 2 জোড়া, তাহলে এখানে মুক্ত জোর, এই যে মুক্ত জোরের পরিমাণ দেওয়া হলো কয়টা বলো তো একটা, মুক্ত জোর বলছি যেন আমরা একটা বলছি। এবারে দেখো যে আমরা কার্বন ডাইঅক্সাইড বলতাম, খেয়াল করে দেখো যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে বলো কার্বন ডাইঅক্সাইডের জন্য এক্স এর মান বের করতে, বলো তো কার্বন ডাইঅক্সাইডের জন্য কেন্দ্রীয় পরমাণু কে কার্বন, শেষ কত ইলেকট্রন আছে কয়টা 4টা, তাহলে যদি 4টা নিই আমরা, তাহলে 4টার কি কোনো মনোভ্যালেন্ট আছে, ক্যাটায়ন আছে না, তাহলে 4 যদি ভাগ করলে কত হবে 2, তাহলে 2 হলে আমরা কি বলি বলতো sp বলি, তাহলে এটার জন্য এক্স এর মান আসছে কত 2, আর এক্স এর মান 2 এর জন্য আমরা কোন সংকরণ বলি এটাকে sp বলি, এন্ড sp এর পরে যদি আমরা ধরো মুক্ত হিসাব করি তাহলে দেখো তো কার্বনের শেষ কত ইলেকট্রন ছিল কয়টা 4টা, তাহলে 4টার অক্সিজেনের যোজনী কত 2, আর অক্সিজেন আছে আবার কয়টা 2টা, তাহলে এর মুক্ত জোর কি আছে না, তাহলে মুক্ত জোর নাই, তাহলে মুক্ত জোর কত লিখবো 0, তাহলে যে মুক্ত জোর এটার জন্য আসছে কত 0টা। এবার যদি আমরা অ্যামোনিয়া দেখি দেখো যে খেয়াল করে দেখো এই যে NH3 জন্য যদি আমরা দেখি খেয়াল করে দেখো, তাহলে এখানে বলো তো নাইট্রোজেনের শেষ কত ইলেকট্রন আছে কয়টা 5টা, আর এক যদি পরমাণু আছে কয়টা, তাহলে মোট 5 আর 3 কত হলো 8, আর ক্যাটায়ন ম্যাটায়ন আছে কি না, তাহলে 8 যদি ভাগ করলে কত হবে 4 মানে সংকরণ কি হয় sp3, তাহলে 4 মানে তুমি একবার লিখতে হবে, সংকরণ কি হলো বলো তো সংকরণ হলো যে sp3। এবার বলো মুক্ত জোর কয়টা আছে, দেখো নাইট্রোজেনের শেষ কত ইলেকট্রন ছিল কয়টা 5টা, এক যদি পরমাণু আছে কয়টা 3টা, তাহলে খাবে কয়টা 3টা খেয়ে নিল, তাহলে থাকলো কয়টা 2টা, আর 2টাতে কয় জোড়া থাকে 1 জোড়া, তাহলে মুক্ত জোর পেলাম কয়টা, মুক্ত জোর পেলাম হচ্ছে একটা, বুঝুন কথা কোনো। তাহলে এবার দেখো তো SO3 যদি আমরা লিখে খেয়াল করে দেখো এই জায়গায় এটা গ্রুপে উঠাই, দেখো অনেকগুলাই করতে হবে, ধীরে ধীরে করি। দেখো ধরো আমরা লিখলাম এই জায়গায় SO2 তো হলে, এবার ধরো SO3 বলছে তোমাকে এরকম, এই যে SO3, তাহলে খেয়াল করো তো SO3, তাহলে বলো তো এস এর সালফারের শেষ কত ইলেকট্রন আছে কয়টা 6টা, আর এক যদি কোনো ইলেকট্রন আছে কি না, তাহলে 6, আর ক্যাটায়ন ম্যাটায়ন কিছু নাই, তাহলে 6 কে যদি ভাগ করলে কত হবে 3, তাহলে 3 মানে সংকরণ কি হবে
3 মানে সংকরণ কি লিখবো sp কত লিখবো 2, কারণ 2 আগে 3 হয়। এখন বলো এর মুক্তজোড় আছে কিনা, এর মুক্তজোড় নাই, কারণ দেখো 6 খেয়ে নিয়েছে, তাহলে মুক্তজোড় হচ্ছে কত 0। এরপর দেখো যদি আমরা এরকম লিখি যে NH4 প্লাস, দেখো এই যে NH4 আর প্লাস যদি লিখি, খেয়াল করে দেখো NH4 প্লাস, তাহলে নাইট্রোজেন আছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে নাইট্রোজেন শেষ কত ইলেকট্রন আছে কটা বলো তো 5টা, তাহলে 5 এক যদি পরমাণু আছে কটা 4টা, তাহলে 5 এর কত হলো 9। আর ক্যারন আছে না, ক্যারনকে আমরা বাদ দিই, 9 থেকে 1 বাদ দিলে কত হবে 8, 8কে 2 ভাগ করলে কত হবে 4, তাহলে 4 পেলে আমরা সংকরণ কি লিখবো sp3, তাহলে সংকরণ পেলাম হচ্ছে sp3, সংকরণ পেলাম sp3। আর মুক্তজোড় একটু হিসাব করে দেখো তো, খেয়াল করে দেখো এখানে কত ছিল বলো তো, নাইট্রোজেন শেষ কত ছিল 5টা, আর 4টা হাইড্রোজেনকে 4টা দিয়েছিল কি বাদ 4টা, আবার একটাও বাদ, তাহলে মুক্তজোড় কয়টা 0টা, তাহলে মুক্তজোড় থাকবে না এই জায়গায় 0। এবারে যদি খেয়াল করে দেখো SO4 ধরো 2 মাইনাস বলছো তোমাকে, এটা দেখো এর সংকরণ যাচ্ছে আবার মুক্তজোড় ধরো এরকম, তাহলে খেয়াল করে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কি সালফার, সালফার ছিল কয়টা 6টা, তাই না, এক যদি পরমাণু আছে কি না, আয়রন আছে কি 6 আর 2 কত হবে 8 হবে, 8 যদি ভাগ করলে কত পাবো 4, তাহলে আবার 4 মানে কত সংকরণ কি হচ্ছে sp3, তাহলে সংকরণ আবার আমার দেওয়া হচ্ছে কত বলতো যে sp কত sp3, তাই না। এখন মুক্তজোড় হিসাব করে দেখো, তাহলে এখানে ছিল কয়টা বলতো 6টা, আর দেখো 2টা বাইরে থেকে আসছিল, তাহলে মোট কত হলো 8টা, আর 4টা অক্সিজেন আছে, 4 দুগুণে 8, 2 এনে তাহলে কত হলো 0, তাহলে এখানে মুক্তজোড়ের সংখ্যা কত 0টা, তাহলে মুক্তজোড় আলটিমেটলি কত হয়ে গেল বলতো 0। বুঝুনি কে বলো দেখি, বুঝছি বুনটা এটা 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 দেখো সালফারে কয়টা ছিল 6টা ছিল না, আর বাইরে থেকে 2 মাইনাস লিখা আছে মানে কি আসছে, এটা কোথায় কেন্দ্রীয় পরমাণুর কাছে আসছে, 6 আর 2 মোট কত হলো 8টা, আবার অক্সিজেন আছে কয়টা 4টা, অক্সিজেনের হাত কত 2, দুজনই কত 2 করে, তাহলে 4 দুগুণে কত 8, 8 আর খেয়ে নিল, তাহলে থাকছে না আর মুক্তজোড়, তাহলে 0টা। এবার দেখো যদি আমরা এরকম লিখি, দেখো লিখলাম এই যে এরকম XgF2 জেনন ফ্লোরাইড আর কি, এই যেটা ধরো খেয়াল করে দেখো, তাহলে জেননের যোজনী কত বলো তো, মানে শেষ কত ইলেকট্রন কয়টা 8টা না, এরকম নিষ্ক্রিয় গ্যাস শেষ কত ইলেকট্রন থাকে কয়টা 8টা, আর এক যদি পরমাণু আছে কয়টা বলো তো 2টা, তাহলে 8 আর 2 কত হলো 10, 10কে 2 ভাগ করে দিলে কত হবে 5, তাহলে 5 হলে সংকরণ কি হলো বলো তো, সংকরণ হলে কি হবে যে sp3 ইন্টু কত লিখবো d, 5টাই। এখন মুক্তজোড় বলো তো কয়টা আছে খেয়াল করো তো, মুক্তজোড় দেখো তো মোট কয়টা ছিল 8টা, 8টার মধ্যে 2টা খেয়ে নিয়েছিল 6টা আছে, 6টা মানে কয় জোড়া 3 জোড়া, তাহলে এই জায়গায় আছে 3 জোড়া, তাহলে 3 জোড়া বলতে যেরকম 1টা 2টা 1টা 2টা এই যে 3 জোড়া, তাই না। আমি যেরকম দিলাম ধরো যে xg এই যে f4 দিলাম ধরো, এটা তাহলে এটা সংকরণ কি হবে, তাহলে দেখো এখানে 8 আছে না, 8 আর 4 কত হবে 12, 12 কে অর্ধেক করলে কত হবে 6, তাহলে 6 হলে সংকরণ কি হয় 6 হলে সংকরণ হবে আমার কত যে sp3, তারপরে কত লিখবো বলো তো যে d এর কত 2 দিব, তাই না, 4 আর 2 কত 6, তাহলে এটার জন্য বলতো মুক্তজোড় কয়টা আছে 2টা, পারবো না পারবো, কয়েকটা যৌগ লিখো দেখি আমি বলি, তোমরা লিখো একসাথে। তুমি কি করবে দেখো, তুমি ওই যৌগ লিখবে, আমি নাম বলবো তুমি যৌগ লিখবে, ধরো আমি বললাম যে পানি এই যে H2O, আমি বললাম পানি যে H2O বললাম, তুমি একটা অ্যারো দিবা, অ্যারো দিয়ে সংকরণ কি হবে সেটা লিখবা, সংকরণ কি হবে জায়গায় সেটা লিখবা, ধরো পানির সংকরণ কি জানি আমরা যে sp3 জানি, sp3 লিখবে, তারপরে একটা অ্যারো দিবা, অ্যারো দিয়ে এখানে সংখ্যা লিখবা, মুক্তজোড়ের সংখ্যা কয়টা আছে, যেমন পানিতে মুক্তজোড় আছে কয়টা 2টা, এরকম যে 2 লিখবা, তোমার কাছে হচ্ছে এটুক, তুমি যৌগ লিখবা সংকরণ লিখবা, যৌগটা আমি বলবো, তারপর তুমি সংকরণ লিখবা আর কি মুক্তজোড় কয়টা আছে সেটা লিখবা। আমি লিখো দেখি, সহজ খুবই সহজ, বলবো লিখো PCl5, PCl5, তারপরে লিখো PCl3, PCl5, তারপরে লিখো PCl3, তারপরে লিখো যেটা হাইড্রোনিয়াম আয়ন H3O+, এই যেটা H3O+, তারপর লিখো IF7, এই যে I তারপরে F তারপরে এই যে 7, IF7, তারপর লিখো জেনন হেক্সাফ্লোরাইড এই যে XgF6, IF6 লিখো একটা, তারপর লিখো জেনন হেক্সাফ্লোরাইড XgF6 লিখেছো এটা, তারপর এটা লিখো এই যে XgOF2, XgOF2 এটা লিখো XgOF2, তারপরে লিখো XgOF4 এই যে XgOF আর নিচে লিখো 4, হচ্ছে। এবার লিখো PH4+, ফসফেনিয়াম আয়ন যেটা এই যে PH4 আছে না, PH4+, এটা লিখো, হচ্ছে। তারপরে লিখো SF6 এই যে SF তারপরে এই যে 6, SF6 লিখো,
হয়েছে না? এগুলো করো দেখি। সংকরায়ন লিখো আর পাশে মুক্ত জল লিখো। সংকরায়ন লিখো আর পাশে মুক্ত জলের সংখ্যা লিখো। কোনটা কোনটা ওরও লিখো, তাহলে লিখো এই যে IO3 আর মাইনাস। তুমি খাতা লিখার রকম করে দিচ্ছি। তোমরা সবাই পারবে, আমার দিকে দেখো, দিকে দেখো, বলো শুরুতে কি লিখেছি বলো তো? 1 নম্বরে কি লিখেছি বলো তো? 1 নম্বরে কি বললাম? শুরুতে কি বলেছি একদম? তাহলে হয়তো একটু খেয়াল করে দেখো জায়গায় PCl5। তোমরা পারবে আমি জানি, তেমন করে দিচ্ছি দেখো PCl5, তাই না? এখন আমরা মুখোমুখি করে ফেলবো। দেখো তাহলে বলতো এখানে কেন্দ্রীয় পরমাণু কি? ফসফরাস না? তাহলে কত? 5। 5 আর 5 কত হয়? 10। 10কে অর্ধেক করলে কত হয়? 5। তাহলে 5 মানে আমরা কি জানি? sp3 মানে কত হলো? 4 হলো। আর এক্সট্রা কত? ডি অ্যাড করবো। আমরা মুক্ত জল হিসাব করে দেখো, শেষ করতে 5টাই ছিল, আবার এক যদিও 5 ছিল, তাহলে কত হচ্ছে বলতো? এটা 0 আন্ডা। তারপর কি ছিল বলতো? PCl5 এর পর কি ছিল? PCl3। খেয়াল করে দেখো সংকরণ কি বলতো? 5 আর 3 কত হবে? 8। 8 মানে কত বলতো? 4। 4 মানে কত? sp3। তাহলে সংকরণ কি হলো? সংকরণ দ্বারা হচ্ছে কত? sp3। আর মুক্ত জোড় কটা বলতো? 5। 5 থেকে 3টা বাদ, তাহলে কত থাকলো? 2। 2 মানে কত? এক জোড়া। তাহলে মুক্ত জোড় আছে কয়টা? একটা। তারপরে কি ছিল বলতো? হাইড্রোনিয়াম আয়ন H3, তারপরে কত? O+, তাই না? খেয়াল করে দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কি হচ্ছে বলতো? অক্সিজেন, তাই না? তাহলে অক্সিজেন কত? 6। তাহলে 6 আর 3 কত হলো? 9। 9 থেকে কত? এক বাদ, তাহলে 8। 8কে অর্ধেক করবো, তাহলে 4। 4 মানে সংকরণ কি হবে? sp3। তাহলে 4 মানে সংকরণ লিখবে sp3। এখন মুক্ত হিসাব করি, দেখো তো এই অক্সিজেন শেষ কত ছিল? কয়টা? 6টা। 6টা ছিল, 6টা থেকে কি করেছি বলতো? একটা কি করেছি? বাদ দিয়েছি, তাই না? 6টা থেকে কি 3টা বাদ দিয়েছি আর 4টা বাদ দিয়েছি, তাহলে কি 2টা বাকি আছে। 2টাকে কয় জোড়া বললাম আমরা? এক জোড়া। তাহলে সংকরণ হলো কত? মানে মুক্ত হলো কয়টা? একটা। বুঝলি না কথা? তারপরে এটা কি ছিল বলতো? এই দেখো I, তারপরে কত? F আর কত? 7 লিখবো। তাহলে বলো কেন্দ্রীয় পরমাণু কি? আয়োডিন। আয়োডিনের শেষ কত থাকে করে বলতো? 7টা। তাহলে 7 সাথে 7 মিলে কত হলো? 14। 14কে আবার অর্ধেক করলে কত? 7ই থাকবে। তাহলে 7 মানে সংকরণ কি লিখবে জায়গায়? sp3, তাই না? তাহলে 4 হলো, 4 আর 3 কত হয়? 7। তাহলে D3 লিখবে এটাকে। এমন তো এর মুক্ত কয়টা আছে দেখো, এখানেও 7টা ছিল, 7 থেকে 7টা দিয়েছিল কত? 0। তাহলে 0। তারপরে বলতো কি ছিল? তাহলে xg কত? f6, তাই না? এখন বলো শেষ কথা আছে কয়টা? 8টা। 8 আর 6 কত হয়? 8 আর 6 কত? 14, তাই না? 14কে অর্ধেক করলে কত হবে? 7। তাহলে 7 মানে আবার সংকরণ কি? আগেরটাই দাঁড়াবে এই যে sp3 আর কি লিখবে তুমি এই জায়গায়? D3। এখন মুক্ত হিসাব করে দেখো, আছে 8টা, এক জোড়া আছে 6টা, তাহলে মুক্ত থাকবে কয়টা? এক জোড়া। এখন আমরা কত লিখবো? 1 লিখবো, তাই না? এরপর বলতো কি ছিল? তারপরে কি ছিল? তারপরে দেখো কি লিখবে জায়গায়? xg, তারপরে কত? OF2 নাকি না কত? OF2, তাই না? এবার দেখো খেয়াল করে দেখো, আমরা বলছিলাম এতক্ষণ যে কেন্দ্রীয় পরমাণু বলতে আমরা বুঝবো যার পরিমাণ কম থাকবে। এখন তো কম আর দূরে চলে আসছে না, মানে কি তোমার জিরোনও কম আছে, আবার কি অক্সিজেনও কম আছে, তাই কি না? এখন আমরা কি বললাম বলতে? কথা বলছি এরকম যে যখন আমি দেখবো যে যার পরিমাণ কম, মানে মূলত আমরা মনে রাখবো কেন্দ্রীয় পরমাণু কি? যার সংখ্যা কম তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলবো। এখন যদি দুজনের সংখ্যা মানে কম হয়ে যেরকম থাকে, তখন কি দেখবো? যার তড়িৎ ঋণাত্মকতার মানটা কি? কম, তাকে আমরা কি ধরবো? কেন্দ্রীয় পরমাণু ধরবো। তাহলে বলতো এখানে জেনন মানে জেনন আর অক্সিজেন আছে না? আমরা তড়িৎ ঋণাত্মকতার একটা ক্রম মনে রেখেছিলাম ফন দিয়ে, তাই না? যে ফন ClCH, ওগুলো তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, আর বাকিগুলো তড়িৎ ঋণাত্মকতা থেকে অনেক কম। তাহলে বলতো এখানে অক্সিজেন আর ফোনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা কম হবে? জেননের। ওই জন্য জেনন হচ্ছে কি? কেন্দ্রীয় পরমাণু। বলো বলো নিষ্ক্রিয় হোক, কিন্তু ধরো নিষ্ক্রিয় গ্যাস হলেও হালকা পাতলা কিছু যৌগ গঠন করে, ওই জন্য তড়িৎ ঋণাত্মকতার মানটা খুবই কম। তাহলে বলতে হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা কে বলতো? জেনন না? তাহলে বলতো শেষ কত কয়টা আছে? 8টা। এক দুই পরমাণু আছে কয়টা? 2টা। 8 আর 2 কত হলো? 10। তাহলে 10 মানে কত? 5।
10 মানে 5 আর 5 মানে সংকরণ, তাহলে কি হবে sp3, তারপরে কি লিখবো বলো তো d, এর মুক্ত হিসাব করে দেখো। তাহলে শেষ কবে ছিল কয়টা 8টা, 8টা থেকে দেখো 4টা বাদ যাচ্ছে না, কারণ ফ্লোরিন 2টা খাবে, তাহলে কয়টা মানে 8টা ছিল, আর ক্লোরিন খাবে 2টা, অক্সিজেন খাবে কয়টা 2টা, তাহলে 2 2 4টা খাবে, তাহলে 8টা থেকে 4টা বাদলে কি 4 থাকবে, আর 4 মানে কয় জোড়া 2 জোড়া, তাহলে মুক্ত থাকবে 2 জোড়া। তারপর বলতো কি ছিল, কি ছিল OF4 লিখবো তাই না। এবার তাহলে কি বলতো সংকরণ কি হবে দেখো তো, তাহলে 8 তাই না, 8 আর 4 কত হবে 12, 12 কে অর্ধেক করলে কত হবে 6, তাহলে 6 মানে কত sp3 মানে 4 হলো তাই না, আর d2 লিখবো তাহলে কত হলো 6 হলো। এবার দেখো তাহলে মোট ছিল 8টা তাই না, তাহলে ফ্লোরিন খাইছে 4টা, অক্সিজেন খাইছে কয়টা 2টা, তাহলে 6টা বাদ, 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2, 2 মানে কয় জোড়া 1 জোড়া, এখানে থাকছে তোমার কয় জোড়া 1 জোড়া, এই যে 1 জোড়া। পারবো? আর কি ছিল বলো তো, পরে কি ছিল আর তাড়াতাড়ি বলো, কি ছিল pH4 প্লাস, এই যে pH4 প্লাস, তাহলে বলতে ফসফরাস করে থাকে 5টা, তাহলে 5 থেকে 4টা বাদ দাও, মানে 5 আর 4 কত হয় 9, 9 থেকে একটা বাদ দিলে কত 8, 8 মানে সংকরণ কি দাঁড়াচ্ছে 8 মানে 4, আর 4 মানে কত sp3, তাহলে সংকরণ কি দাঁড়াচ্ছে বলতে জায়গায়, সংকরণ দাঁড়াচ্ছে আবার কত sp3। এখন কেন্দ্রীয় পরমাণু মুক্ত হিসাব করে দেখো কত হয় বলো তো 0টা, কারণ 4টা দিয়ে দিয়েছে আবার একটা বের করে দিয়েছে আবার, তাহলে 0 পেলাম এই জায়গায়। তারপরে কি ছিল বলো তো, এটা পরীক্ষা আসবে, তাহলে কি লিখবো বলো তো SF6, তাহলে বলো সালফার আছে করে বলো তো 6টা, তাহলে 6 6 12, 12 মানে কত 6, আর 6 মানে আবার কত লিখবো তাহলে sp3 মানে 4 হলো তাই না, আর কত লিখবো d2, এখন বলতো ইলেকট্রন কটা লিখবো এই জায়গায়, মুক্ত কটা লিখবো 0টা না, 6 থেকে 6 বাদ দিলে 0 থাকবে। তারপরে বলো তো কি আছে কত, একটা বললাম শেষে বললাম যে তুমি কি বললা i3 কত দেখো, এই যে খেয়াল করে দেখো, আমরা লিখবো এটা যে iO3 আর উপরে কি লিখবো মাইনাস, তাহলে বলো এখানে কেন্দ্রীয় পরমাণু কি আয়োডিন, আছে কয়টা 7টা, আর এক যদি পরমাণু কি আছে না অ্যানোন আছে একটা, তাহলে যোগ হবে এটা, তাহলে 7 আর 1 মিলে কত হলো 8, তাহলে 8 মানে কি 4, 4 মানে কি sp3, তাহলে সংকরণ তোমার কি দাঁড়ালো বলো তো, সংকরণ দেওয়া হচ্ছে কত sp3, বুঝে নেওয়ার কথা, বুঝছো তুমি বুঝছো, এখানে আয়োডিন আছে না, তাহলে শেষ কত ইলেকট্রন আছে কয়টা 7টা, আর এখানে কি এক যদি কোনো পরমাণু আছে নাই, একটা কি আছে অ্যানোন আছে, এটা যোগ হয়ে গেলে 7 আর 1 কত হলো 8, 8 কে অর্ধেক করলো 4, 4 করলে কত হবে sp3। হ্যাঁ এবার মুক্ত হিসাব করে দেখো তো কত ছিল 7টা ছিল না, একটা আসছিল 8টা, 8 থেকে 6টা খেয়ে দিলে কত জোড়া আছে 1 জোড়া, তাহলে এখানে মুক্ত জোড়ার সংখ্যা কত বলতে 1, তাই না। পারবো তাহলে এখন সংকরণ বের করতে পারবো আর কি মুক্ত জোড় বের করতে পারবো, পারবো, কারণ মুক্ত জোড়ের উপর নির্ভর করে আকৃতি হবে, ওই জন্য আমরা আগে শিখে ফেললাম যে মুক্ত জোড় কয়টা আছে না আছে, এটা হলে পারবো। তাহলে তারপরে দেখো এবার আমরা দেখবো হচ্ছে যে আকৃতি, এবার আমরা দেখবো হচ্ছে যে আকৃতি, এটা কিভাবে লেখা যায় দেখো, এটা হলো সংকরণ। এবার তোমাকে জিজ্ঞেস করি যে আকৃতি দেখতে কেমন হবে, খেয়াল করে দেখো, তাহলে আকৃতি বা হচ্ছে শেপ, এটা দেখতে কেমন হবে শেপ, এটা দেখতে কেমন হবে শেপ, তাহলে খেয়াল করে দেখো, তোমার যদি x এর মান কত হয় বলো তো, x এর মান যদি 2 হয় তাহলে সংকরণে কি দাঁড়াচ্ছে বলো তো sp, তাহলে x এর মান যদি 2 হয় তখন সংকরণ দাঁড়াচ্ছে কি sp, আর sp হলে তখন আমরা সংকরণে আকৃতিটা কেমন বলছি বলো তো, আকৃতি হবে সরল রৈখিক, আকৃতি কেমন হবে সরল রৈখিক, আকৃতি হবে হচ্ছে সরল রৈখিক, আর সরল রৈখিক হলে তখন বন্ড অ্যাঙ্গেল কত হবে, বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 180 ডিগ্রি, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখো, দেখো মানে x এর মান যদি 2 হয় তখন সংকরণ কি হচ্ছে sp, আর sp হলে কি একদম কি সরল রৈখিক, আর সরল রৈখিক হলে মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কাহিনী শেষ, x = 2 হলে পারবো। এবার দেখো x = যদি তোমার কত হয় 3 হয়, কি বলে মূলত x = যদি কি হয় 3 হয়, তাহলে 3 হলে সংকরণ কি হচ্ছে বলতো, সংকরণ হচ্ছে কত বলতো আমার, সংকরণ হচ্ছে কত sp কত 2, সংকরণ হচ্ছে কত sp2, তাহলে sp2 হলে দেখো তোমার কাছে সংকরিত অরবিটাল আছে কয়টা, সংকরিত অরবিটাল আছে কয়টা 3টা, তাহলে 3টাকে তুমি এমনভাবে রাখবে যেন তারা স্থিতিশীল অবস্থায় থাকে, 3টা আছে তাহলে 3টাকে এমনভাবে রাখবে যেন কি থাকে স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে একটা তল চিন্তা করো, ওই তলের উপরে 3টাকে 120 ডিগ্রি কোণে রেখে দাও, যেরকম এই ধর এই যে একটা অরবিটাল আছে এরকম, তো এই জায়গায় আছে একটা ধরে এরকম, আর এই জায়গায় আছে একটা এরকম, মানে এদের মধ্যবর্তী কোণ কত, এই যে 120 120 120 একটা তলের মধ্যে আছে, কথা কি বুঝছো না বুঝুনি, তাহলে এই যে x = 3, তার মানে অরবিটাল আছে তোমার কাছে কয়টা 3টা, তাহলে তোমাকে 3টাকে জায়গায় দিতে হবে, তাহলে 3টাকে তুমি এমনভাবে রাখবে যেন তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ ঠিক থাকে, মানে স্থিতিশীল অবস্থা থাকে একটা আর কি, তাহলে মোট কি আমরা কি একটা তলের মধ্যে কি 120 ডিগ্রি কোণে রাখলে হয়ে যাবে এটা, তাহলে তখন এটার আকৃতি কেমন হচ্ছে বলতো, একটা কি হচ্ছে সমতলীয়, কেমন সমতলীয় কেমন ত্রিভুজ আকার, এবারে দেখতে বাইরে থেকে একটা ত্রিভুজ মনে হবে না, যেরকম দেখতে ত্রিভুজ মনে হবে এটাকে দেখতে, আর একটা সমতলীয় আছে,
তাহলে এক্স ইকুয়াল টু 3 বা সমীকরণ যদি sp2 হয় তখন এর আকৃতি আমরা কি বলবো, শেপ কি বলবো, সমতলীয় কি বলবো, ত্রিভুজাকার। তাহলে কথাটা লিখে যাবে সমতলীয়, সমতলীয়, সমতলীয় ত্রিভুজাকার, ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। তাহলে তখন বর্ণ অ্যাঙ্গেল কত হচ্ছে বলো তো, তখন বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। পারবো তাহলে? পরে দিন ভাই, পরে দিন, পরে দিন, পরে দিন, এখন ডিস্টার্ব করি না, জান, পরে দিন। দিচ্ছেন দাওয়ার কিছু দিনই, দেখো দেখি, দেখো তাহলে পারবো না এটা, পারবো? এবার খেয়াল করে দেখো, এর মধ্যে একটু ঝামেলা আছে। এটা ধরো নর্মালি যদি কি থাকে, কোনো যদি মুক্তজোর না থাকে তাহলে, মুক্তজোর থাকলে একটু ঝামেলা শুরু হবে প্রত্যেকটাতেই, বাকিগুলোতেই 3, 4, 5, 6, 7 প্রত্যেকটার জন্য ঝামেলা হবে। এবার খেয়াল করে দেখো, এখন এক্স ইকুয়াল টু 3, খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু তোমার 3, এটা ঠিক থাকবে, তার মানে সংকরণ কত, sp2, এটা ঠিক থাকবে। এখন যদি আগের বার কি ছিল, মুক্তজোরের সংখ্যা কটা বলো তো, এটার জন্য এই যে আমরা লিখলাম আকৃতি যে সমতলীয় ত্রিভুজাকার 120 ডিগ্রি, এটা কার জন্য লিখলাম, মুক্তজোর যদি কি থাকে, না থাকে তাহলে। এখন ধরো তোমার এখানে মুক্তজোর আসছে 1 জোড়া, এই যে এক্স ইকুয়াল টু 3 আর মুক্তজোরের সংখ্যা হচ্ছে 1 জোড়া, কথাটা বুঝো দেখো, মুক্তজোর, মুক্তজোর, এই মুক্তজোরের সংখ্যা হচ্ছে কত বলো তো, 1টি আর কি, আমরা যেহেতু মুক্তজোর লিখতে টি লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে মুক্তজোরের সংখ্যা হচ্ছে ধরো 1টি, লেগে মনে রাখবে। দেখো এরপর থেকে এখন যতগুলো মুক্তজোর আসবে ততগুলো আমরা একটা লুপ করে খুলে দেবো। খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম বলো, এই যে sp2 এর জন্য লুপ বলছি কয়টা বলো তো, 3টা, মানে যেরকম এরকম লুপ বলছি আমরা কয়টা, 3টা, তাই না? এখন এরপর থেকে আমরা যেগুলো দেখবো, যত মুক্তজোর আসবে, একটা মুক্তজোরের জন্য লুপ খুলবে কয়টা, একটা, 2টা মুক্তজোর থাকলে লুপ খুলবো কয়টা, 2টা, 3টা মুক্তজোর থাকলে লুপ খুলবো কয়টা, 3টা, এরকম, মানে ধীরে একটা করে লুপ খুলতে থাকবো। কথা কি বুঝা গেল? এবার দেখো, ধরো তোমার এক্স এর মান আসছে 3, তার মানে সংকরণ কত, sp2, সংকরণ চেঞ্জ হবে না, কিন্তু মুক্তজোরের কারণে আকৃতি চেঞ্জ হবে। কথাটা বুঝে দেখো, খেয়াল করে দেখো, তাহলে মুক্তজোর ছিল কয়টা বলো তো, একটা, তাহলে একটা হলে আগের তোমার কাছে এক্স এর মান পাইছো কয়টা, 3টা, তাহলে অরবিটাল আছে কয়টা, 3টা, তাহলে লুপ আছে কয়টা, 3টা, আর মুক্তজোর আছে কয়টা, একটা, তাহলে মুক্তজোর যদি একটা থাকে তাহলে তুমি লুপ খুলবে কয়টা, একটা, তাহলে একটা যদি লুপ খুলে তাহলে খেয়াল করো কি হয়েছে দেখো তো, আগে চিত্রটা ছিল এরকম, এই যে আগে চিত্রটা ছিল এরকম, এরকম ছিল না আগে চিত্রটা, এখন একটা লুপ নাই, মানে কি এটা থাকবে না এই জায়গায়, এই জায়গায় কি বসে বলো তো, এই জায়গায় একটা মুক্তজোর বসে আছে। আবার একটা সূত্র ছিল না যে ভিএস ইপিআর তত্ত্ব ছিল, যে ভিএস, এই যে ইপিআর এরকম একটা তত্ত্ব ছিল, যে বন্ধজোর মানে মুক্তজোর বিকর্ষণটা পরে বলছি, দরকার নেই, আর তো বাদ দাও, এটা বাদ দাও। দেখো এক জায়গায় মুক্তজোর এই জায়গায় বসে আছে না, তাহলে বলতো এই জায়গায় নাই, তাহলে দেখো তো এটা দেখতে কেমন হচ্ছে বলো তো, এটা দেখতে আর একটু চাপবে এরকম, চাপলে কেমন হলো তো, যে দেখতে এরকম হবে না, এরকম টাইপের হবে একটু, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ভি আকৃতি বলতে পারি, উল্টা ভি আকৃতি, বা এটাকে বলে বেন্ড শেপ। তাহলে দেখো একটা যদি মুক্তজোর থাকে তাহলে কি বলবো এটাকে, এটাকে বলবো হচ্ছে কি ভি আকৃতি, এটাকে আমরা বলবো ভি আকৃতি, ভি আকৃতি, বা এটাকে বেন্ড শেপে বলে, বেন্ড, BENT, বেন্ড শেপ, বা এটাকে আমরা বলবো বেন্ড শেপ, বা এটাকে বলবো বেন্ড শেপ, বেন্ড শেপ। মনে থাকবে, মনে থাকবে? একটা উদাহরণ দিই তাহলে মনে থাকবে। দেখো এদিকে খেয়াল করে দেখো, আমরা দুটো উদাহরণ নিই, কি নিতে পারি দেখো, একটা নিতে পারি হচ্ছে কি, আমরা নিতে পারি BE, এই যে BeCl2, আচ্ছা নিয়ে দেখি এটা সংকরণ কি হচ্ছে বলো তো, BeCl2 এর বলো সংকরণ কি হচ্ছে এটার, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে 2 মিলে কত, 4, 2 মিলে কত, sp হচ্ছে, তাহলে sp কত, এই যে 1 নম্বরের উদাহরণ হচ্ছে এটা, এই যে 1 নম্বরের উদাহরণ হচ্ছে এটা, তাই না? এখন যদি আমরা ধরো BF3 নিই, খেয়াল করে দেখো এটা, এই যে BF3 নিলাম, BF3, তাই না? আমি বলতো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাহলে কত হচ্ছে, 5 হচ্ছে না, 5 হলে শেষ কত ইলেকট্রন কয়টা, 3টা, তাহলে 3 আর 3 মিলে কত হলো, 6, 6কে অর্ধেক করলে কত, 3, তাহলে 3 মানে সংকরণ কত, sp কত বলো তো, এই সংকরণ দ্বারা এটার জন্য কত বলো, সংকরণ দ্বারা হচ্ছে কত, sp2। এখন বলো মুক্তজোর আছে কয়টা বলতে এই জায়গায়, আছে কি না, তাহলে মুক্তজোর কত, 0, তাহলে মুক্তজোর 0 থাকলে কি আকৃতি চেঞ্জ হবে না, তাহলে সংকরণ আমি পেলাম sp2, তার মানে এটা আকৃতি কেমন হবে বলো তো, সমতলীয়, কেমন, ত্রিভুজাকার, আর মুক্তজোর কি আছে, নাই। কিন্তু এবার দেখো তো যদি এরকম থাকে, এই দেখো SO2 দিলাম, ধরো কত দিলাম বলো তো, SO2, লেখা করে দেখো সালফার শেষ কত দিলে না, এর সংকরণ কি হচ্ছে বলো দেখি, 6, তাহলে 6কে অর্ধেক করলে কত হবে, 3, 3কে অর্ধেক করলে কত, sp2, তাহলে সংকরণ কত যাচ্ছে বলো তো, এই সংকরণ কত, sp2ই হবে। বুঝিনি কথা কেন, কিন্তু ওদের মুক্তজোর কয়টা, একটা, এবার দেখেন একটা মুক্তজোর আসে না, এই জায়গায় একটা মুক্তজোর কি করছে, আছে এই জায়গায়, একটা মুক্তজোর থাকলে কি আকৃতি কি সমতুল্য ত্রিভুজাকার হবে না, এবার কি হবে, এটা চেঞ্জ হবে একটু, চেঞ্জ হয়ে কি হয়, কি হয় ভি আকৃতির অথবা বেন্ড শেপ, অপশন তুমি দেখবে এরপরে। বুঝিনি কথা কেন, মনে থাকবে? এই উদাহরণটা খাতা লিখো, ওই দুটো উদাহরণ খাতা লিখো, এই যে দুটো লিখো, এই যে BF3 কথাটা লিখো, আর এই যে SO2 এর কথাটা লিখো, লিখা আছে, পরে যাবো, পারবো তাহলে? মুক্তজোর না থাকলে এক্স এর মান 3 হলে কি বলবো তো,
sp2 সংকরায়ন। আর আকৃতিটা কেমন হবে? আকৃতি জিজ্ঞেস করলে কি বলবো এটাকে? সমতলীয় ত্রিভুজাকার। আর যদি একটা মুক্তজোর থাকে তাহলে একটা বাদ, একটা লুপ বাদ, তাহলে কেমন হবে? বেন্ট বা কেমন ভি আকৃতির। মনে থাকবে? তারপরে যাই তাহলে, এটা হচ্ছে কত জন্য গেল বলতো? এটা হচ্ছে কার জন্য গেল? x = কার জন্য? 3 এর জন্য। এবার x = 4 এর জন্য খেয়াল করে দেখো। এবার হচ্ছে কি যে x এই যে x যদি 4 হয়, তাহলে x যদি 4 হয় তাহলে আমরা সংকরণ কি বলি এটাকে? sp কি বলি? 3 বলি, তাই না? sp কি বলি? 3 বলি। এখন যদি মুক্ত জোড় 0 থাকে, খেয়াল করে দেখে জায়গায়, এবার যদি কি থাকে? মুক্ত জোড়। এবার যদি কি থাকে? মুক্ত জোড়। মুক্ত জোড় যদি কি হয়? মুক্ত জোড় যদি থাকে 0 থাকে, তাহলে 0 থাকলে sp3 আকৃতিটাকে বলা হচ্ছে কি বলতো? চতুস্তলকীয় বলে। কি বলে এটাকে? চতুস্তলকীয় বলে এটাকে। এটাকে বলা হচ্ছে চতুস্তলকীয়। 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 এটাকে বলা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় ইংরেজি টার্ম হচ্ছে টেট্রাহেড্রাল বলে এটাকে। টেট্রাহেড্রাল এর ইংরেজি টার্ম হচ্ছে একটা, অপশন এরও থাকে টেট্রাহেড্রাল। কি বললা? ইংলিশ থাকলে তুমি বুঝতে পারবে, বাংলা হালকা পাতলা। টেট্রাহেড্রাল, আমার বাংলা বানটা ভুল হলো মনে হয়, সমস্যা নেই, মনে রাখবে এটা। চতুস্তলকীয় আর কি টেট্রাহেড্রাল বলবে এটাকে। এটার শেপ কেমন হয় বাস্তবে দেখতে জানো? মানে কেমন হয় দেখতে? এটা কেমন হয়? চতুর্ভুজ ধর্মিয়া। দেখো তাহলে এখানে এক্স এর মান আছে কয়টা বলো তো? এখানে এক্স এর মান আছে কয়টা? 4টা। তাহলে 4টা যদি তুমি এইভাবে রাখো, খেয়াল করে দেখো, এই 4টা যদি তুমি এমনি রাখো, এই যে একটা তলের মধ্যে রাখো, এই যেরকম এরকম, মানে এবার একটা রাখলা, এবার একটা রাখলা নিচ দিকে, এদিকে রাখলা, এদিকে রাখলা, তাই না? তাহলে দেখো তো এটা কি স্থির অবস্থায় থাকবে? থাকবে না কিন্তু, কারণ খেয়াল করে দেখো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? 40 না 90, এরাও 90, এরাও 90, এরাও 90, তাই না? কিন্তু দেখো তো যদি চিন্তা করে দেখো যে এটা এই যে উলম্ব আর নিচে ছিল তার মধ্যে 180 হয়ে যাচ্ছে না? না, প্রত্যেকের কাছে কি 90 করে হয়ে যাচ্ছে 4টা থাকার কারণে। তাহলে কি সুষমভাবে উন্নত থাকলো, মানে সবার কোনগুলো কি হলো না? সমান হলো না। বুঝুনি আমার কথা? এই এইটা আর এইটা আছে না, আমাদের একটা তলের মধ্যে রাখছি 4টাকে। এই দেখো এটা পেপার, এই দেখো, এই দেখো এটা পেপার। এই তলের মধ্যে আমি 4টাকে রাখতাম, এইভাবে রাখলাম আর এইভাবে রাখলাম, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের কোন কত করে হলো? 90 করে। কিন্তু আমি যদি বলি এইটার সাথে, এই যে এবারের সাথে এবারের কোন কত হচ্ছে? 180 হয়ে যাচ্ছে না? এবারের সাথে এবারের কোন কত? 180 হয়ে যাচ্ছে না? সবার কি কোন সমান হলো? না। এবং এমনভাবে রাখতে হবে যেন 4টারই কোন পরস্পরের সাথে কেমন হয়? সমান হয়। ওই জন্য তখন 109.80, মানে ত্রিমাত্রিক আঁকতে হবে। দেখো আমি চিত্র দেখে একটু দাঁড়াও, এটা আকৃতিটা আমরা দেখি একটু। এই দেখো, দেখতে পাচ্ছ এটা? এই দেখো কারোর মাঝে থাকে আর 4 দিকে থাকে। আর তখন এই যে এর সাথে এটার পরস্পর করে 109.5 হয়, এটার সাথে এটার সাথে এটার সাথে, মানে পরের 4টার সাথে 4টা কি থাকে? মানে এই যে কেন্দ্রের সাথে, যে কারণের সাথে 4 দিক থেকে 4টা কি থাকে? সমান কোণ করে থাকে। এভাবে লিখলে যে মানে আমরা যেভাবে বলছিলাম 4টা রাখবে একটা তলে, কি একটা 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছিল, আবার একটা 180 হয়ে যাচ্ছিল। কিন্তু এভাবে রাখলে যে চতুস্তলিক আকৃতি অ্যারেঞ্জ করলে তখন কত হয়? একদম মানে সবার সাথে কোনটা কি হয়? সমান হয়। মানে যেহেতু এটা দেখলে বুঝতে পারবে, দেখো যেটা এই কার্বনটা কিন্তু এই হাইড্রোজেন কিন্তু এই পাশের দিকে আছে একটা, এই প্রত্যেকের সাথে আলাদা আলাদা কোণ। এই যে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। বুঝে গেল কথা? না বুঝে গেলে মুখস্থ করো, কোনো দরকার নাই, এত টাইম নাই। দেখো আমি বলি তাহলে x = কি বললাম বলো তো? 4। x = 4 এর সংকরণ কি লিখবো আমরা? sp3। আর sp3 যদি মুক্ত না থাকে তাহলে তখন আকৃতি কেমন হবে এটার? চতুস্তলকীয়। আর তখন বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? চতুস্তলকীয় তো হলো, আর তখন বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? তখন বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 কত ডিগ্রি? 5 ডিগ্রি। তখন বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার 109 কত ডিগ্রি? 5 ডিগ্রি। মনে থাকবে? এরপরে তারপরে দেখো দেখো এবার যদি কি থাকে? মুক্ত জোড় থাকে। এই যে মুক্ত জোড়ের সংখ্যা হচ্ছে এবার ধরো একটা, এবার হচ্ছে মুক্ত জোড়, এবার মুক্ত জোড় এবার আছে ধরো একটা। তাহলে মুক্ত যদি একটা থাকে তাহলে লুপ কয়টা খুলবো? একটা খুলবো। একটা খুলে লুপ থাকবে কয়টা? 3টা। তাহলে একটা লুপ থাকবে কয়টা? 3টা। এটা একটু বুঝার আছে, আমি তো কেটে দিলাম, আছে এই জায়গায়। এটা খেয়াল করে দেখো, এটা খেয়াল করতে দেখো, এটা কি CH4 আকৃতি ছিল, এখানে লুপ আছে কয়টা বলতে? 4টা। এখন যদি একটা মুক্ত থাকে লুপ খুলবো কয়টা? একটা খুলে তুমি যে কোনো একটা খুলো, তাহলে ধরো আমি উপরেটা খুললাম, উপরেটা খুলে দেখো দেখতে কেমন হচ্ছে এটা দেখো তো। একটা কি এটা 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 সবগুলো নিচ দিকে আছে না, মানে পিরামিডের আকৃতি গ্রহণ করছে না এটা। দেখো মাঝে এ শুধু উপরে থাকবে, আর 3টা দেখো 3 দিকে আছে নিচ দিকে। বুঝুন কথা এখন? তাহলে এটার আকৃতির নাম হচ্ছে কেমন বলতো? এটা কেমন হচ্ছে? ত্রিকোণাকার পিরামিডীয়। এর আকৃতির নাম হচ্ছে কেমন? ত্রিকোণাকার পিরামিডীয়। আর একটা জিনিস বুঝে নাও, দেখো এই জন্য 2টা খুলে দেখো, খেয়াল করো। এবার পরের বার যদি 2টা মুক্ত থাকে, 2টা খুলবো, এটাও ধরো খুললাম, এটাও খুললাম, তাহলে তো বাকি থাকছে কি? কই চলে গেল?
এই জায়গাটা দেখো, এর পরের বার যদি মুক্ত থাকে দুইটা, তাহলে দুইটা খুলে ফেলবো, তাহলে বাকি থাকবে কি, শুধু এটা থাকবে না, এটা দেখতে আবার দেখো তো আবার ভি এর মতো মনে হচ্ছে না শুধু দুইটা থাকলে, আমরা একবারে লিখে এটা দেখো এই জায়গায়, তাহলে খেয়াল করে দেখো এই যেটা। এখন মুক্ত যদি থাকে একটা, তাহলে এটা আকৃতি আমরা কি বলবো বলো তো, এটা কি বলবো, ত্রিকোণাকার পিরামিডীয়। ত্রিকোণাকার বাদ দাও, তুমি পিরামিডীয় মনে রাখো তাহলেই হবে, লাস্টে কিছু খুলবে পিরামিডীয়, এটাকে মনে রাখবে পিরামিডীয়। পিরামিডীয় বানান ভুল হচ্ছে, হ্যাঁ তাও তো মনে হচ্ছে ভুল লিখলাম। পিরামিডীয়, তাই না, মুখ একটা থাকলে কি বলবো, পিরামিডীয় বলবো। আর তখন বর্ণ অ্যাঙ্গেল কত হয় বলো তো, তখন কি হয় 109 থেকে একটু কমবে, তখন 109 থেকে কীভাবে কমবে, আমরা যে এমন একটা মনে রাখি, ওটা কি মানে মনে রাখি যাস, কিন্তু সহজ জন্য তাই হবে না, এর বর্ণ অ্যাঙ্গেল আমরা সঠিকভাবে বলতে পারি না, কিন্তু কি হয় 109 থেকে অবশ্যই কী হবে, কমবে, ওই জন্য আমরা কোনটা লিখছি না জায়গায়। এবার দেখো যদি মুক্ত জোট থাকে দুইটা, এবার যদি মুক্ত জোট থাকে দুইটা, খেয়াল করে থাকে, এবার যদি মুক্ত জোট থাকে দুইটা, এখন মুক্ত জোট যদি থাকে দুইটা, তাহলে দুইটা যদি হয় লেখা করে, তাহলে আকৃতি কি বলছেন এটাকে, উল্টা ভি আকৃতি, তাই না, উল্টা ভি আকৃতি। এটাকে আবার কৌণিকও বলে, মানে দেখতে কোণের মতো হয় একটা, ওই জন্য এটা কৌণিকও বলে, বা কৌণিক, বা হচ্ছে কৌণিক, উল্টা ভি আকৃতি বা কি বলে এটাকে কৌণিক বলে। তখন বর্ণ অ্যাঙ্গেল আরও কমবে, তাই না, বুঝতে পারলাম কথা। তাহলে এটা মেমোরাইজ করে দেখো, 3 আর 4 আমরা আবার একটু পড়ি দেখো। এটা ধরো নাই, আমি সরাই দিলাম দেখো, মানে উঠে দিচ্ছি দেখো, এটা ধরো নাই, দেখো আর একটু জাস্ট দুটো কথা বলি দেখো। ধরো তোমার এক্স এর মান এবার আসছে 3, কি বলবো, এক্স এর মান আসছে কয়টা, 3, তাহলে 3, তাহলে তোমার অরবিটাল আছে কয়টা, 3টা, তাহলে মুক্ত না থাকলে তুমি কীভাবে রাখবে, সমতলীয় কেমন, ত্রিভুজাকার, একটা তলের মধ্যে 3 রাখবো, তো ওই জন্য সমতলীয় ত্রিভুজাকার বলা হচ্ছে। এখন এক্স এর মান যদি 3ই হয় আর মুক্ত যদি থাকে কয়টা, একটা, তাহলে একটা লুপ বাদ দিবা, একটা লুপ বাদ দিলে এটা আকৃতি কেমন হবে, তাহলে বলতো ভি আকৃতির বা বেন্ড শেপ বলবো এটাকে, পারবো তাহলে। এবার খেয়াল করে দেখো, এবার যদি কি হয়, এক্স ইকুয়াল টু যদি কি আসে 4 আসে, তাহলে এক্স ইকুয়াল টু 4, অরবিটাল আসছে কয়টা, 4টা, আর কোনো মুক্তজন নাই, তাহলে মুক্তজন না থাকলে আমরা কি বলবো এটাকে, তাহলে চতুস্থলকীয়। আর তখন বর্ণ অ্যাঙ্গেল কত হবে, 109 কত ডিগ্রি, 5 ডিগ্রি। এবার ধরো একটা মুক্তজন আছে, একটা মুক্ত হলে একটা লুপ খুলে দেবো, একটা লুপ খুলে তখন দেখতে কেমন হচ্ছে, পিরামিডের মতো, তখন কেমন হবে, ত্রিকোণাকার পিরামিডীয়, তাই না, পারবো তাহলে যাও। এবার দেখো দুইটা মুক্তজন আছে, দুইটা মুক্ত লুপ খুলবো কয়টা, দুইটা, তাহলে দুইটা খুলে আকৃতি কেমন হবে, কেমন, দেখো তাহলে একটা উদাহরণ দিই এটার, দেখো এদিকে দেখো একটা উদাহরণ দিই তাহলে, এই কটা আমরা কটা উদাহরণ নিই, একটু নিচে নামা এটাকে, নিচে নামছে না কেন, এটা কি মিশে গেল নাকি, আসছে, দেখো আমরা একটা উদাহরণ নিই। দেখো আগে প্রথমে আমাদের বাচ্চাকালের উদাহরণ, যে CH4, তারপরে এই যে NH3, এই যে NH3 আর এই যে H2, আমরা এই যে পরে আসি, আমরা আরও কয়টা উদাহরণ নিব, আগে দেখে নিই। দেখো তাহলে CH4 আগে সমকরণ কয়টা, মানে সমকরণ কত হচ্ছে CH4 এর, sp3, কারণ কত 4 আর 3, এই কত 4 আর 3 কত হচ্ছে না, 4 আর 4 কত হচ্ছে 8, 8 কত দেখতে হলো 4 মানে কত sp3, তাহলে সমকরণ হচ্ছে কত বলতো, sp3, মুক্তজোড় কি আছে না, তাহলে 0, এর সমকরণ কত হচ্ছে বলতো, 5 আর 3 কত 8, 8 মানে 4 মানে আবার সমকরণ কত যাচ্ছে sp3, কিন্তু এর মুক্তজোড় কত আছে তাই না, 5 থেকে 3 বাদ দিলে কত থাকবে 1 জোড়, তাহলে মুক্তজোড় কত একটা আছে, একটাকে আমরা এই জায়গায় দেখাচ্ছি এভাবে। এবার দেখো H2 এর সমকরণ আবার কত হয়, sp3 দাঁড়াচ্ছে, তাই না, এর মুক্তজোড় কত হচ্ছে বলতো, এর মুক্তজোড় কয়টা, দুইটা, তাহলে মুক্তজোড় আছে দুইটা, আমরা এইভাবে দেখাই যে দুইটা দেখালাম, তাই না। এবার খেয়াল করে দেখো তাহলে এটার আকৃতি কেমন হবে, মানে প্রত্যেকের সমকরণ কি সেমই হবে না, এটাও sp3, এটাও sp3, ওটাও sp3, কিন্তু যদি বলে এটার আকৃতি কেমন, তাহলে কি বলবো, চতুস্থলকীয়, এটার আকৃতি কেমন বলবো, পিরামিডীয়, আর এটার আকৃতি কেমন বলবো, উল্টা ভি আকৃতি বা কি বলবো, কৌণিক বলবো, তাই না। এর জন্য আমাদের বর্ণ অ্যাঙ্গেল মনে রাখা লাগবে, দেখো তো এর জন্য বর্ণ অ্যাঙ্গেল কত, 109.5 ডিগ্রি, আর CH4 এর জন্য কথা বলতে 2.5 ডিগ্রি কমে, পারি না আমরা এটা দেখো তো কত, এটার বর্ণ অ্যাঙ্গেল কত, 109.5 ডিগ্রি এটার বর্ণ অ্যাঙ্গেল, আর NH3 এর জন্য বর্ণ অ্যাঙ্গেল কত বলতে 2.5 ডিগ্রি কমে, একটা মুক্ত আসার কারণে তখন কত হয় 107 ডিগ্রি, আর এটা কত হয় 104.5 ডিগ্রি, আবার 104.5 লিখে রাখো মনে না থাকলে, এটা আসবে পরীক্ষায়। NH3 এর বর্ণ অ্যাঙ্গেল কত 107 ডিগ্রি, আর তোমার এই যে H2 এর বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে কত 104.5 ডিগ্রি, মনে থাকবে। এবার এটা আর দুইটা উদাহরণ দেখি, তারাও এটার আর দুইটা উদাহরণ দেখি। যেমন ধরো তো এই খেয়াল করে দেখো, ধরো তোমাকে বলছে এরকম যে NH3
আর ধরে বলছে এই জায়গায় এরকম বলছে যে PH3 বলছে, তারপরে ধরে বলছে যে এরকম H2S বলছে এরকম, বা ধরে বলছে যেরকম যে NH4+, এই যে NH4+, বা তোমার বললে যে এরকম SO4 2- এরকম। এই তোমার সংকরণ যাচ্ছে আবার আকৃতি যাচ্ছে, ধরো খেয়াল করে দেখো, আমরা করবো সবগুলা। NH3 ধরে প্রথমে আসলাম, NH3 আমরা পড়লাম একটু আগেই, তাহলে কি হচ্ছে বলতো, পিরামিডীয় হচ্ছে, আর সংকরণ কি হচ্ছে, sp3 হচ্ছে। এন্ড পরেরটা দেখো যে PH3 লেখা আছে না, তাহলে বলো PH মানে 5, 5 আর 3 কত হচ্ছে 8, 8 মানে 4, 4 মানে আবার কত sp3, এটার সংকরণ আবার কি sp3 দাঁড়াচ্ছে। এর মুক্ত হিসাব করতে আছে কিনা, আসে না একটা, একটা থাকলে কি আকৃতি কেমন হবে, পিরামিডীয় হবে, এর আকৃতি কেমন পিরামিডীয় হচ্ছে। তাহলে পরেরটা দেখো H2S লেখা আছে না, ওটা তাহলে বলতো H2S কত হচ্ছে বলতো, sp3 সংকরণ হচ্ছে। আর মুক্ত রাশি বের কয়টা, 2 জোড়া মুক্ত আছে। সালফারে কয়টা, 6টা না, 6 থেকে 2 বাদ দিলে কি 4 থাকবে, তার মানে 2 জোড়া, তাহলে 2 জোড়া মুক্ত আছে। তাহলে 2 জোড়া মুক্ত আমরা কি বলবো এটাকে, উল্টা ভি বা কৌণিক আকৃতি, পানির আকৃতি। এবং রাখো, খেয়াল করে দেখো H2O এর জায়গায় জাস্ট H2S আছে, অক্সিজেন আর সালফার একই গ্রুপে না, ওই জন্য একই রকম মনে রাখবে এটাকে। এটা কেমন, এটা আকৃতি কেমন হলো তো, উল্টা ভি বা কেমন কৌণিক আকৃতির, তাই না। তাহলে একটু কথা বলে দেখি, এটার বন্ড অ্যাঙ্গেল তোমার মনে রাখা লাগবে, এটার কাছাকাছি মনে রাখবে 10⁻92 হয়, এই যে 92.1। এটা এমসিকিউ সরাসরি জিজ্ঞেস করে যে H2S এর বন্ড অ্যাঙ্গেল কত হয়। আগের পানির বন্ড অ্যাঙ্গেল কত ছিল বলতো, কি লিখছিলাম পানির বন্ড অ্যাঙ্গেল 104.5 ডিগ্রি, এরকম H2S এরটা সরাসরি জিজ্ঞেস করে, এটা কত মনে রাখবো 92.1, মানে নিয়ারলি তোমার 92 মনে থাকবে। এবার তারপরে এসে দেখো, এবার দেখো যে NH4 লেখা আছে না, NH4 এর প্লাসের সংকেত আগে বলো দেখি কি হয়, না সংকেত বলছি, সংকরণ কি হয়, sp3 হচ্ছে। কোনো মুক্ত আছে কি না, তাহলে মুক্ত না থাকলে আকৃতি কেমন হবে, চতুস্তলকীয় হবে, চেঞ্জ হবে না, বুঝলাম কথা। তারপরে দেখো এই জায়গায় দেখো SO4 এটা আমরা দেখো sp3 পেয়েছিলাম, এই সালফার কত 6, 6 আর 2 8, তাই না, 8 মানে 4, 4 মানে কত sp3 পেয়েছিলাম, আর মুক্তজোর কত 0 পেয়েছিলাম। তাহলে মুক্তজোর 0 হলে আকৃতি এটার কেমন হবে, চতুস্তলকীয় হবে, পারবো না তাহলে। তাহলে 4-এর কাহিনীও গেল। এবার এসো 5-এর বলে এসো, বলো বলো PH3 বন্ড অ্যাঙ্গেল কোণ, ওটা লিখো নিয়ারলি 90, এটা লিখো তো, এটাও লিখো, এটা হচ্ছে নিয়ারলি, এটা 90 থেকে 92 এর মধ্যে থাকে, এই যে এটাও 90 থেকে 92 এর মধ্যে থাকে, এই যে 90 থেকে 92 এর মধ্যে থাকে PH3 এর মধ্যে। কোনটা, আমি তো বললাম তো 90 থেকে 92 পর্যন্ত, 92 পর্যন্ত। তো তুমি এটা লিখে রাখো এরকম যে 92 থেকে 94 পর্যন্ত লিখে রাখো, 90 থেকে 94 পর্যন্ত লিখে রাখো, মিলবে না মানে অনেক ডিফারেন্স থাকবে বাকি অপশনগুলোর মধ্যে, তুমি দাগাই দিবে, সমস্যা নেই, এগুলো তর্ক আসার জন্য অ্যাকুরেট হয় না, মনে থাকবে। এবার তারপরে যে দেখো, তাহলে 4 পারবো। এবার দেখো 5 একটু ঝামেলা, তুমি ঝামেলা না সোজা, 5 আর 6 পড়লে হবে, 7টা সবগুলো লাগবে না। এবার দেখো x = যদি কি হলো তো 5 হয়, তাহলে x = 5 যদি হয়, আমরা সংকরণ কি বলি, তাহলে সংকরণ কি বলি বলতো sp3, তারপরে কি বলবো তো d। তার মানে তোমার এবার লুপ আছে কয়টা, 5টা। তাহলে 5টাকে তুমি কীভাবে রাখবে, যেন স্থিতিশীল অবস্থা থাকে, 5টাকে তুমি কীভাবে রাখবে যেন স্থিতিশীল অবস্থা থাকে। একটা তলের মধ্যে যদি 5টাকে রাখো, তাহলে বলতে হবে কি, একটা তলের মধ্যে ধরো তুমি 5টাকে রাখলা, তাহলে কী হলো তো, এরা পরস্পরের সাথে একটা কোণ করে থাকবে, কিন্তু একটা পরস্পর বিপরীতগুলোকে আবার 180 হয়ে যাবে, তাহলে মিলছে না। তাহলে কী করা যায়, তলের মধ্যে রাখতে হয় 3টাকে, আর উপর নিচে রাখতে হয় 2টাকে, বুঝলি কথা কোনো। 5 থাকলে কী রাখবো, 5 থাকলে রাখবো হচ্ছে যেভাবে, এই তলের মধ্যে 3টা, মানে যে এরকম তল, এই যে এটা একটা, এই যে এটা একটা তল হলো না, এটা তল হলো না, তল আগে একটা দাঁড়াও, তল কেমন আগাই, খুবই বিশ্রী তল হলো, দাঁড়াও হবে দাঁড়াও, আমি আঁকতে পারি তো। দেখো এই তলের মধ্যে 3টা থাকবে এরকম, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, 3টা 120 ডিগ্রি কোণে। আর এই যে একটা তোমার এই যে ডাইরেক্ট উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, যে বের হয়ে যাচ্ছে উপর দিকে, এটা কেমন দেখাবো, এটা বের হয়ে যাচ্ছে, আর নিচ দিয়ে এটা বের হচ্ছে, এই যেরকম এটা বের হচ্ছে, এটা কি নিচে আছে, বুঝলি কথা এখন। তোমার যাচ্ছে লুপ করে বলতো 5টা, 5টাকে তলের মধ্যে রাখবে কয়টা, তলের মধ্যে রাখবে কয়টা 3টা, আর উপরে একটা নিচে একটা, তাহলে মোট কথা হলো 5টা। এর আকৃতির নাম কি হতে পারে বলতো দেখি, এর আকৃতির নাম কি হতে পারে, এটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো, এই দেখো উপর চিন্তা করো, শুধু দেখো এটা একটা পিরামিড না উপরেরটা, আবার নিচেটা আবার একটা পিরামিড তৈরি করবে, ওই জনের নাম হয়, হ্যাঁ ওরকমই হবে আর কি। দেখো এটা কি মাঝে কি একটা তল থাকছে না, তুমি উপরে টুক চিন্তা করো না, নিচে টুক ধরো নাই মনে হচ্ছে, উপরে টুক চিন্তা করো, দেখো উপরে টুক চিন্তা করলে দেখো তো কি একটা ত্রিকোণাকার পিরামিড তৈরি করছে না, আবার নিচে একটা হচ্ছে, ওই জন্য কি বলবো এটাকে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, উপরেটার জন্য শুধু একটা পিরামিড, নিচের জন্য একটা পিরামিড, ওই জন্য ত্রিকোণাকার কি দ্বি পিরামিডীয়। তাহলে দেখো এটা সুন্দর করে লিখি আমরা, এই ফালতু চিত্র বাদ দিই। দেখো তাহলে প্রথমে কি মুক্ত জোর
সংখ্যা কয়টা? 0টা। এই যে মুক্ত জোড় মানে ভুল লিখলাম তো, মুক্ত জোড় যদি থাকে কি 0টা, দেখো মুক্ত জোড় যদি থাকে কয়টা? 0টা। তাহলে মুক্ত জোড় যদি 0 থাকে তাহলে আকৃতি কেমন হচ্ছে বললাম বলতো? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তাহলে লিখো এটাকে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় যদি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কত কত হচ্ছে বলতো? একটা কত 20 করে, 120 করে, আর একটা কত হচ্ছে 90 করে, তাই না? তাহলে এটা কোণ হচ্ছে কত বলতো? এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে কত? 120 ডিগ্রি, আবার কত 90 ডিগ্রিও হচ্ছে এটা, তাই না? মানে তলে যারা আছে তাদের মধ্যে কত 120 ডিগ্রি, আর উপর নিচে যারা আছে তাদের সাথে কত করে? 90 ডিগ্রি করে। মুক্ত 0 হলে এটা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, তাই না? এবার দেখো তারপর একটু মনে রাখো, দেখো এখন মুক্ত যদি থাকে খেয়াল করে দেখো, মুক্ত জোড় বলো হ্যাঁ 180 হবে, 180 হবে। এমসিকিউ থাকলে তুমি 180 দেখাতে পারবা, যদি বাকিগুলো না থাকে তাহলে নর্মালি এটাই থাকে। এবার দেখো যদি মুক্ত জোড় কি থাকে, মুক্ত জোড় এবার একটা থাকে, খেয়াল করে দেখো মুক্ত জোড় একটা থাকলে দেখো তাহলে এবার লুপ কয়টা থাকবে তোমার কাছে? লুপ থাকবে কয়টা? 4টা। কারণ সমকরণে তুমি 5 পাইছো, কিন্তু একটা মুক্ত জোড়ের লুপ কয়টা? 4টা। এন্ড 4টা রাখলে মনে রাখবে হবে, দেখো আমি মনে রাখতে হবে 4টা থাকলে যে আকৃতি এরকম হয়, এই যেরকম এরকম। এই দেখো এইরকম একটা জিনিস আছে না, পার্কে গেলে দেখা যায়, এই যে ভাষা বসে এবার বসে ধাক্কি দেওয়া দেওয়ি করে, তাই না? একটার নাম হচ্ছে সি শ, এর নাম হচ্ছে কেমন বলতো? সি শ। কই বিদ্যুতের নাম সি শ বলে এটাকে, এর নাম হচ্ছে সি শ। বুঝা গেল কথা? তাহলে এক্স এর মান হচ্ছে কত বলতো? 5, আর মুক্ত আছে কয়টা? একটা হলে তোমার বাদ যাবে কয়টা? একটা বাদ যাবে, তাহলে আছে কয়টা? 4টা। তাহলে তোমার লুপ আছে কয়টা? 4টা। কি বানাবা? 4টা যে এরকম একটা রেখা দিব, আর নিচে উপরে 2টা এরকম সি শ আকৃতি, মনে থাকবে? এটা কেমন হচ্ছে বলতো? যে এরকম। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে এরকম, আগের বার কি ছিল বলো? 5টা যখন ছিল তখন কি ছিল? 5টা যখন ছিল তখন দেখো যে তলের মধ্যে কয়টা ছিল? 3টে ছিল, আর উপরে একটা নিচে একটা ছিল, তাই না? এখন ধরো একটা যদি বাদ যখন করতে বাধ্য হয় উপর থেকে, একটা যখন উপর থেকে বাধ্য হয় তখন মুক্ত জোড়ের প্রভাবে এরা পরস্পরের সাথে বাঁকে তখন এই অ্যানিমেলটা তৈরি করে। এটা আমি বানাইনি, ওরা নিজে নিজে তৈরি হয়ে যায়। আমরা দেখে বলছি যে আকৃতি এমন হয়, তাই বুঝালো কথা? একটু কষ্ট করে মনে রাখো যে এক্স এর মান যদি 5 হয় আর মুক্ত থাকে কয়টা? একটা, তাহলে তখন কয়টা আছে বলো? 4টা আছে। 4টা তুমি কি বানাবে? এরকম আর এরকম। এই আকৃতির নাম কি? সিস। এই যে 4টা আছে না জায়গায়, দেখো এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা, সিস। বাংলা দিয়ে দেওয়া থাকবে, সমস্যা নাই, বা বিদ্যুৎ জোড় বলতে পারো, লিখো, সমস্যা নেই। ওখানে লিখে আমরা ধরো এই জায়গায় লিখে এটাকে, এই জায়গায় লিখে দেখো। তাই যদি একটা মুক্ত তাহলে নাম কি লিখবো মনে রাখবো বলো তো? যে সিস, বা হচ্ছে তোমার কি বলো তো? যে বিকৃত, কারণ 4টা আছে, বিকৃত চতুস্তলকীয়। বাংলা থেকে ইংরেজিতে মনে রাখো, ওটা আসবে পরীক্ষা, আমি বলে দিলাম। সিস আর বিকৃত চতুস্তলকীয় মানে ধরো তোমার টিচাররা যারা প্রশ্ন করবে ওরাও বাংলা পড়ে না, কথা বুঝছো না? আগের বাংলাগুলো সোজা ছিল, মানে ভালো বাংলা ছিল, আর এটা ভালো বাংলা না। এটা অ্যাকচুয়ালি বিকৃত চতুস্তলকীয় একদম অ্যাকুরেট হয় না, ওই জন্য এটা লাগবে না, মনে থাকবে? আর এটার বন্ড অ্যাঙ্গেল দরকার নাই, আমরা এক্সাক্ট বলতে পারছি না। হ্যাঁ, একদম সিসই লেখা থাকবে পরীক্ষার মধ্যে। এরপরে দেখো এবার যদি মুক্ত থাকে 2টা, তাই না? আগের বার কি ছিল? আগের বার আকৃতিটা কেমন ছিল? এই যে এরকম এরকম এরকম, এটাকে আমরা সিস বলছিলাম। এবার ধরো কি আছে বলো তো? 2টা আছে, 2টা খুলে ফেলবো। এখন তোমার আছে কয়টা? 3টা। 3টা বানা যায় টি শেপ। দেখো এটার মধ্যে দেখো যে 3টা আছে এখন, তাহলে 3টা কি এরকম না? এই যে একটা এই পাশে, একটা এই যে এই পাশে, একটা কি নিচের দিকে, এটা বলা হচ্ছে টি শেপ। কি বলে এটাকে? টি শেপ। এটা বাংলা নাই, এটা তোমার টি শেপই মনে রাখা লাগবে। তাহলে এর মুক্ত হচ্ছে কটা? 2টা আমরা কি বলবো এটাকে? এটা বলবো হচ্ছে টি শেপ। এটা কি বলবো? টি শেপ। মনে থাকবে? তাহলে যদি 3টা থাকে তাহলে বলো তো, 3টা থাকলে কি হচ্ছে? মুক্ত যদি 3টা থাকে তাহলে কি হবে? তাহলে তোমার কাছে আছে কয়টা বলো তো? এবার তো লাঠি আছে কয়টা? লাঠি মুক্ত আছে 3টা, লাঠি আছে কয়টা? 2টা। তাহলে 2টা তুমি কি বানাবা? সরলরেখা। তোমার কাছে 2টা আছে না? দেখো আগেরবার টি ছিল যেরকম, এবার তোমার এটাও ধরো নাই, তাহলে বাকি থাকলো কি? সরলরেখা। তাহলে তখন আকৃতি কেমন হবে? সরলরৈখিক। আর এখানে তো আমরা রিভাইজ করি এটা, তারপরে বাকি যদি যাচ্ছি লেখা হয়েছে, আর রিভাইজ করি এটা। ধরো দেখো খুবই সহজ জিনিস, কিছুই না এটা তেমন। দেখো আমরা বলি এক্স এর মান 5, তার মানে আগে সংকরণ কি হবে সেটা বলো আমাকে, বলো।
P3 আর তারপরে কি লিখবে এটাকে sp3d লিখবো, তাই না? এখন যদি মুক্ত জোড় না থাকে তাহলে তোমার কাছে অরবিটাল আছে কয়টা? 5টা আছে। তাহলে 5টাকে তুমি কি বসাবে? 3টা 2টা দিবা। এই আকৃতির নাম কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড। এটা ঝামেলা নাই, তাই না? এখন ধরো তোমার সংকরণের মান মানে 5ই আসছে x এর মান, আবার sp3d আসছে এটা, আর মুক্ত জোড় আছে কয়টা? একটা। তাহলে একটা যদি হয় তাহলে বলো কি বলবো এটাকে? তাহলে একটা বাদ, লাস্টে কয়টা? 4টা। 4টা কি মনে রাখবো? শীর্ষক। এবার ধরো মুক্ত জোড় আছে কয়টা? 2টা। তাহলে মুক্ত যদি 2টা থাকে তাহলে লাঠি থাকবে কয়টা? মানে অরবিটাল থাকবে কয়টা? 3টা। 3টাতে আমরা কি বানাবো? টি শেপ। আর যদি মুক্ত যদি থাকে 3টা তাহলে সরলরৈখিক। এটা দেখে আমরা উদাহরণ দিতে বুঝতে পারবো। দেখো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দেখো আগে 5 হয় এমন কে বলো তো? 5 হয় এমন কে আছে বলো? যে PCl কত হয়? 5 হচ্ছে না এটা, তাই না? তাহলে বলো PCl 5 এর জন্য কি হচ্ছে বলো তো? সংকরণ কি হচ্ছে? সংকরণ কি হচ্ছে বলো? sp3 তারপরে কত? d আসছে না? কারণ 5 5 মিলে 10, 10 মিলে 10 অর্ধ করলে 5, sp3d আসছে। আর মুক্তজোড় কয়টা বলো? 0টা। তাহলে মুক্তজোড় 0 হলে তাহলে এটার আকৃতি কেমন হচ্ছে তাহলে? সংকরণ তো sp3d হচ্ছে, আর আকৃতি কেমন হচ্ছে? ত্রিকোণাকার দ্বিপিরামিডও। ওটা লিখছি না। তাহলে এমন দেখো, এখন যদি কি হয়, একটা মুক্তজোড় থাকবে এমন, এটা কি হতে পারে? একটা মুক্তজোড় থাকবে এমন কি হতে পারে? তাহলে একটা মিলাই দেখি তো। তাহলে তোমাকে বানাতে হবে 5, তাই না? বানাতে হবে 5, আর যেন কি থাকে? মুক্তজোড় থাকে একটা। তাহলে 5 বানাতে হবে আর মুক্তজোড় যেন থাকে। তাহলে 5 বানাতে, 5 মানে 10 বানাতে হবে। তাহলে 8 আর 2 হচ্ছে 10, 8 আর 2 হচ্ছে 10। এই যে দেখো আগে দেখো, এই যে xgf2 ধরো যদি এটা থাকে, শুধু কথা বুঝো আগে দেখো। তাহলে 8 আর 2 মিলে কত হচ্ছে বলো তো? 8 আর 2 মিলে কত হচ্ছে? 10 হচ্ছে না? তাহলে 10 যদি হয় তাহলে সংকরণ কি হয়ে গেল? সংকরণ কত? sp3 তারপরে কত? d হচ্ছে, তাই কি না? হোক, সমস্যা নেই, শুরু থেকে শেষ থেকে শুরু করি, সমস্যা নেই। দেখো তাহলে sp3d হচ্ছে না? তাহলে কত? সংকরণ কি পেলাম? sp3d পেলাম। এখন তোমাকে জিজ্ঞেস করে আকৃতি কেমন হবে? আকৃতি কেমন হবে বলো তো? তাহলে মুক্তজোড় আছে কয়টা? আগে মুক্তজোড় আছে বলো কয়টা? 3টা মুক্তজোড় আছে। আর 5 যদি লাস্ট তোমার কাছে কয়টা বাকি লাগতো? 2টা বাকি থাকলো। তাহলে 2টা আকৃতি আমরা কি বলি? সরলরৈখিক বলি। তাহলে এটার আকৃতি কেমন হবে? সরলরৈখিক। এটার আকৃতি কেমন হবে? সরলরৈখিক। এটা হবে হচ্ছে সরলরৈখিক। কিন্তু সংকরণ কেমন হবে আবার? sp3d হবে, তাই না? এবার দেখো আরেকটা দেখি, এই যেটা, এই যে xg তারপরে এই যে f4 লিখে রেখে দেখো তো কি হবে এবার? দেখো 8 আর 4 কত হয়ে যাচ্ছে? এটা 12 হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে না, এটা হচ্ছে না। দেখো তো যে xgOf2, এটা দেখি এবার, তাই না? খেয়াল করে দেখো xgOf2। তাহলে বলো এটা কত? 8 না? 8 আর 2 কত হয়? 10 হচ্ছে। তাহলে 10 মানে সংকরণ কত? 5। 5 মানে কি লিখবো আমরা? সংকরণ তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবা? যে sp3 তারপরে কত? d বলবা। কিন্তু মুক্তজোড় হিসাব করে দেখো এবার, এখানে ছিল কয়টা? 8টা। 8টা থেকে 4টা বাদ, 4টা বাদ দিলে আছে কয় জোড়া? 2 জোড়া আছে, তাই না? 2 জোড়া যদি থাকে তাহলে আমরা কি বলছিলাম বলো তো? টি শেপ। এটার আকৃতি কেমন হবে? টি শেপ। এটার আকৃতি হচ্ছে কেমন? এটা হচ্ছে তোমার টি শেপ। এটা হচ্ছে কেমন? টি শেপ, তাই না? তাহলে একটা মুক্তজোড় থাকবে এমন কি আছে? আমার মাথায় আসছে না। একটা মুক্তজোড় আছে এমন কি আছে? তুমি বের করে দেখবে 5 আসবে, 5 আসবে। বলো বলো। O4 দিলে 12 হয়ে যাচ্ছে না? আমি ধরো 8 লিখবো না জায়গায়, 8 আছে তখন 12 হয়ে যাচ্ছে, 12 হলে 6 হয়ে যাবে তখন, তাই না? ধরো এরকম পাওয়া যায় কিনা? হ্যাঁ, না করতে করতে দেখবে, সমস্যা নেই, পাওয়া যাবে। তুমি যে বুঝতে পারবে ব্যাপারটা, এই যে 5 হয় তাহলে আমরা দেখবো যে মুক্তজোড় কয়টা আছে, পারবো? তাহলে এবার আমরা 6 যাই, দেখো পারবো? এবার দেখো 6 যাই, x = 6 জন্য যাচ্ছে না কেন? দেখো এবার হচ্ছে x = কত? 6। তাহলে সংকরণ আছে কয়টা? 6টা। তাহলে 6টা হলে সংকরণ কি বলবো এটাকে বলো তো? এটাকে আমরা বলবো হচ্ছে যে sp3, তাহলে 4 হলো, তারপর কি বলবো তো? d কত? d2। তাহলে 4 2 6 হবে। এখন দেখো তাহলে এটা হলো সংকরণ। তাহলে যদি ধরো কোনো মুক্তজোড় না থাকে, মানে মুক্তজোড় 0, এই দেখো মুক্তজোড় যদি 0 থাকে, এই যে মুক্তজোড় যদি কি থাকে? 0। মুক্তজোড় 0 থাকলে দেখো তো, তোমার কাছে লাঠি আছে করে 6টা। তাহলে 6টাকে তুমি কীভাবে রাখবা? আগের বার 5টা ছিল তখন কী করছিলে? তলের মধ্যে ছিল 3টার, উপর নিচে 2টা পাঠাচ্ছিল। এবার দেখো তো কটা? 6টা আসলে 6টা হলে কী করবা? তলের মধ্যে দাও 4টা, আর উপর নিচে 2টাকে পাঠাও। বুঝুন কথা কোনো? ইয়াকে বলা হচ্ছে অষ্টতলক, মানে তল থাকে তখন 8টা, এদিক ওইদিক মিলাই মোট কয়টা তল হয়ে যায়? 8টা হয়ে যায়।
এটার আকৃতির নাম হচ্ছে অষ্টতলকীয়, এর নাম হচ্ছে অষ্টতলকীয়। এই আকৃতির নাম হচ্ছে অষ্টতলকীয়। আর তখন বর্ণ অ্যাঙ্গেল কত কত হবে বলতো? 90 90 আর কত 180, 90 90 আর কত 180। মানে যে তুমি তলের মধ্যে রাখছো চারটাকে আর উপর নিচে রাখছো কটা দুইটা করে, তাহলে যার তলের মধ্যে সেটা কোণ কত হবে 90 করে, তাই না? আর উপরেটার সাথে তলেরগুলোর কত 90, আর উপরেটার সাথে নিচের কোণ কত হবে 180। তাহলে মোট কত হচ্ছে যে 90 90 90 আর কত এই যে 180 এরকম বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে মুক্তজোড় 0 থাকলে। এখন যদি মুক্তজোড় একটা থাকে, মুক্তজোড় যদি এবার একটা থাকে, একটা থাকলে এবার একটা খুলে ফেলতে হবে, তাই না? একটা থাকলে কী করতে হবে বলতো? একটা খুলে ফেলতে হবে। এবার একটা খুলে ফেলে কোন জায়গা থেকে খুলে ফেলবো বলো? তল থেকে নাকি উপর থেকে? উপর থেকে একটা খুলে ফেলবো। একটা যদি উপর থেকে খুলে ফেলতে তাহলে আকৃতি কেমন হচ্ছে বলো তো? দেখো তলের মধ্যে কি আর চারটে আছে, আর কি একটা উপর থেকে বাদ দিয়ে দিলাম, আর শুধু নিচে আছে একটা, তাহলে কী বলা যায় এটাকে? বলো দেখি কী বলা যায় তাহলে? বলো কী বলা যায় এটাকে? এটা বলা যাবে চতুস্থলকীয় পিরামিডীয়। কি বলা যায় এটাকে? চতুস্থলকীয় পিরামিডীয়। কারণ খেয়াল করে দেখো, তলের মধ্যে ছিল চারটা আর উপরে ছিল একটা, নিচে ছিল একটা, এখন উপরটাকে সরাই দিলে নিচের চারটা থাকছে না, আবার নিচে একটা হচ্ছে আলাদা হবে, তাহলে এর দেখতে পিরামিডের মতো হচ্ছে, কিন্তু তলটা কেমন? চতুস্থলকীয়। আগেবার কেমন বলছিলাম? ত্রিকোণাকার পিরামিড, কি বলছি? চতুস্থলকীয় পিরামিড। লিখো এটা, যে একটা থাকলে কি বলবো? চতুস্থলকীয় পিরামিডীয়। চতুস্থলকীয় পিরামিডীয়। চতুস্থলকীয় পিরামিডীয়। এবার যদি মুক্তজোড় থাকে দুইটা, এবার যদি থাকে কি মুক্তজোড় থাকে দুইটা, তাহলে মুক্তজোড় দুইটা থাকলে কী হবে? এবার ধরো নিচেরটাও বাদ, তাই না? নিচের তো বাদ, তাহলে কী থাকবে? চারটা থাকছে, তাহলে কি বলো? সমতলীয় বড় আকার। কি বলো এটাকে? সমতলীয় বড় আকার। তখন এটাকে আমরা বলবো সমতলীয় বড় আকার। সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। এই তো পারবো। এবার জাস্ট আরেকটা বিভাগ আছে আমাদের, দেখো তো x = 7 হলে কী হবে? x = 7, তাহলে x = 7 এর জন্য আমরা যে মুক্তজোড় দেখবো না, শুধু একটা ফাইনাল দেখলে হবে যেটা মুক্তজোড় নাই। তাহলে দেখো যদি মুক্তজোড় না থাকে x = 7, তাহলে সংকলন আমরা কী বলবো এটাকে? যে sp3, তাহলে 4 হলো, আবার কি দিব? d3 দিব এটাকে, তাই না? তাহলে তোমার কাছে এবার 7টা আছে না, যে 7টা কী হিসাবে তলের মধ্যে দিব কটা? 5টা, আর ওপর নিচে দিব কটা? 2টা। এর আকৃতির নাম তাহলে কী হতে বলতো? পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এর আকৃতি কেমন হবে? মানে তলের মধ্যে 5টা আছে আর উপর নিচে 2টা, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে মুক্তজোড় না থাকলে, তাহলে মুক্তজোড় 0, এটার জন্য হচ্ছে মুক্তজোড়, এটার জন্য হচ্ছে মুক্তজোড় হচ্ছে 0। এর সে আমরা বলবো পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এটাকে আমরা বলবো পঞ্চকোণীয়, কারণ তলের মধ্যে 5টা আছে। পঞ্চকোণীয় আবার কেমন? দ্বিপিরামিডীয়। বলো বলো বলো। পঞ্চতলীয় হয় না, ওই জন্য পঞ্চকোণীয় আমরা বলবো এটাকে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয় মনে থাকবে? যেমন দেখো এটা লাস্টের উদাহরণ কী হতে পারে? দেখো যে আমি লিখছিলাম একটু আগে যে IF7 লিখছিলাম এটাকে, এই যে IF7 লিখছিলাম, তাহলে 7 হচ্ছে না, তাহলে 7 হলে এটার শেপ কেমন হবে বলো তো? এটার সংকলন কেমন হবে? যে sp3d3 হবে, আর এটার শেপ কেমন, আকৃতি কেমন হবে দেখতে? পঞ্চকোণীয় কেমন? দ্বিপিরামিডীয়। পারবো? একবার 3 থেকে পড়ো দেখি একটু, x = 3 থেকে একবার পড়ো, খাতে যা লিখলাম x = 3 থেকে একটু পড়ো, খাতে কী কী লিখে রেখেছো? শেষ? পড়া শেষ?
আচ্ছা দিয়ে দেবো নি নিচ্ছিল যে হ্যাঁ আর বেলা কিছু আছে পড়ার আমি দেখিনি তোমরা কী শিখলা একটু জিজ্ঞেস করি আমি ধরে ধরে বলো রৌনক বলো দেখি হ্যাঁ বলো কি 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 বলো এটার সংজ্ঞান কী হবে বলো এই যে আমি গোল করে রেখেছি খাতা দেখছো কেন বলো এর সংজ্ঞান কী হবে বলো পড়শি বলো দেখি বলো তুমি বলো তো তুমি বলো তো কী হবে তারপরের জন্য আকৃতি বলো তো কী হবে বলো তুমি বলো হ্যাঁ আকৃতি কেমন হবে এটার হ্যাঁ তুমি বলো দেখি এবার পাশের জন বলো এটা সংকলন কী হবে বলো XGF6 তাহলে 7 তাহলে কী বলবো sp3d3 হ্যাঁ আর আকৃতি দেখো এরকম পড়ালছি এটা পড়েনি এখনো না কারণ দেখো কি 6 8 আর 6 14 হলো আর একজন মুক্তজোর আছে তাহলে কী হচ্ছে বলো এটা কী হচ্ছে বলো তো তাহলে থাকছে করে তোমার কাছে বলো তাহলে 7টা ছিল 7টার মধ্যে একটা বাতিল করে 6টা থাকছে তাহলে 6টা থাকলে আমরা কী বলতাম না 6টা থাকলে আমরা কি আগে কী বলছিলাম 6টা থাকলে অষ্টতলকীয় এরকম বলবো বিকৃত অষ্টতলকীয় কী বলবো বলো তো বিকৃত খাতা লিখো দিকে এটা খাতা লিখো এই যে এক্স ইকুয়াল 7 এর জন্য লিখলাম না ওখানে যদি একটা মুক্তজোর থাকে একটা মুক্তজোর থাকলে আমরা 6 হবে যে 6 হলে তখন বলবো বিকৃত অষ্টতলকীয় আগে 6 হলে অষ্টতলকীয় বলতাম এবার বলবো বিকৃত অষ্টতলকীয় 8 না বলো জেননের জন্য এই যে জেননের জন্য 8 না 8 আর 6 14 তাহলে 14 মানে 7 তাহলে 7 মানে কি লিখবো যে sp3d3 তাই না আর একটা হলে তখন 6 হচ্ছে 6 হলে আমরা কি বলবো এটাকে বিকৃত অষ্টতলকীয় এবার দেখি তুমি বলো দেখি বলো pH3 কি বলবো সংকরণ বলো দেখি আগে হ্যাঁ sp3 আর আকৃতি কেমন বলবো sp3 তাহলে 4টা আছে না তাহলে তুমি একটা বাদ দেবে তাহলে 3টা থাকবে তাহলে 3টা থাকলে কি বলবো এটাকে ত্রিকোণাকার পিরামিডও বলবো তখন তাহলে বলো দেখি তুমি বলো দেখি এবার ওই পাশের একদম বলো তুমি বলো এই যে আমি লিখে দিয়েছি এটা pf5 এটা কি হবে হ্যাঁ সংকরণ বলো দেখি কি হবে sp3d আর আকৃতি কি বলবো তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় বলবো কারণ মুক্তজোর কি আছে জায়গায় কোনটা 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 না ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় বলবো এটাকে কারণ মুক্তজোর তো নাই এই জায়গায় তারপরে SF6 লেখা আছে না তুমি বলো দেখি সামনে বলো দেখি তুমি বলো দেখি বলো বসে বসে বলো SF6 এর জন্য সংকরণ কি লিখবো তাহলে SF6 এর জন্য হ্যাঁ বলো সংকরণ কি হবে হ্যাঁ বলো দেখি আগে তুমি হিসাব করো এক্স মানে হিসাব করো আগে
হবে? তুমি বলো সালফারের কত ছিল, বলো 6 না, তাহলে 6 মিলে 12 হলো, 12 আমরা অর্ধেক করতাম, তাহলে 6 পেলাম, তাহলে 6 হলে আমরা কি বলছিলাম বলো, 6 হলে তুমি আগে sp3 লিখে দাও, 6 হলে আগে sp3 লিখে 4টা লিখলো না, আর বাকি আছে 2 বাকি আছে, তাহলে sp3 ইন্টু কত লিখবো d2, এবার 6 হলো। বুঝুনি কথা কোনো? এখন তো এখানে মুক্ত জোড় আছে কিনা, আছে কিনা নাই, আছে নাই, তাহলে 0 না থাকলে তো 6 থাকলে আমরা কি বলতাম এটাকে 4টা তলে দেবো, উপর নিচে 2 দিব, তাহলে মোট কত হলো 6 হলো, তাই না? বলো এবার হচ্ছে যেটা বলো দেখি, তুমি বলো দেখি তার পরের জন, পিছনের জন বলো দেখি, বলো BC ইন্টু কি লিখবো, বলো SP, আর তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হবে, আকৃতি সরলরেখী হলো, তাহলে বন্ড অ্যাঙ্গেল কি বলবো, কত হবে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। হ্যাঁ, তারপরের জন বলো দেখি, ওই পাশেরটা, তারপরের জনের পাশেরটা বলো, তুমি এটা বলো, এই যে XG F6 বলো দেখি, সংকরণটা বলো তাহলে বলো, সংকরণ বলো, sp3d3, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এতে একজন একটা বলছিলাম যে এরকম I, এই যে I, তারপরে এই যে O3 আর মাইনাস বলছিলাম না একটা, এই দেখো তো কি হচ্ছে, দেখো তো IO3 কি লেখা আছে, মাইনাস লেখা আছে না, তাহলে বলো দেখো, তাহলে IO3 মাইনাস সংকরণ কি ছিল এটার sp3, আর মুক্তজোড় বলো তো কয়টা আছে, মুক্তজোড় কয়টা আছে, আছে কি 7 আর 8 হলো না, 8 থেকে 7 বাদ দিলে 1 জোড়া আছে, তাহলে sp3 সংকরণ হচ্ছে, আর মুক্তজোড় আছে কয় জোড়া, 1 জোড়া, তাহলে আকৃতি কি বলবো এটাকে, ত্রিকোণাকার পিরামিড বলবো তাহলে আবার, এই তো পারবো। এইবার দেখো গেল, যারা এখনো ঘুমাই সময় পার করে দিচ্ছে, অবস্থা খুব খারাপ, বুঝবা, আর তো 5 সপ্তাহ মাত্র। দেখো দেখো, এটা তো আমরা শিখলাম তাই না, যে x ইকুয়াল টু কি বের করবো বলতো, x ইকুয়াল টু কত লিখবো, যে হাফ ইন্টু এই জায়গায় লিখবো যে v প্লাস হচ্ছে কত m মাইনাস c আর প্লাস কত a, এটা অ্যাড করবো তাই না। এরকম সংকরণের একটা সার্বজনীন সূত্র আছে, আরেকভাবে x বের করা যায়, ওটার জন্য তোমার গঠন আঁকতে হয়, মানে গঠনটা দরকার হয়, ওটার সূত্র কি আবার, ওটা হচ্ছে এরকম যে x ইকুয়াল টু, এটা হচ্ছে সিগমা বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন প্লাস হচ্ছে মুক্তজোড়, সিগমা বন্ধন প্লাস হচ্ছে কত মুক্তজোড়, আরেকটা সূত্র আছে, এটা সার্বজনীন, এটাতে সবগুলো করা যায় না, কিন্তু এটাতে সব করা যায়। x ইকুয়াল হচ্ছে কত, সিগমা বন্ধন প্লাস হচ্ছে কত মুক্তজোড়, x ইকুয়াল হচ্ছে সিগমা বন্ধন প্লাস কত মুক্তজোড়। যেমন দেখো তোমাকে এরকম জিজ্ঞেস করবে, দেখো তো আমরা CH4, এটা ধরো তোমাকে সংকরণ চাচ্ছে, CH4 এর সংকরণ চাচ্ছে, CH4 দেখতে কেমন হয়, এটা তোমাকে আঁকতে হবে আগে, এই যে C, এই যে H4 না, এই যে এরকম, মানে এই যে H এই পাশে, তাই না, তাহলে বলতে কার্বনের সিগমা বন্ধন আছে কয়টা, 4টা, তাহলে সিগমা বন্ধন কয়টা, 4টা, তাহলে সিগমা বন্ধন 4টা, আর বলতো মুক্তজোড় কয়টা, তাহলে 0, তাহলে প্লাস 0 মানে 4 পেলাম, আর 4 পেলে সংকরণ কি হতো, sp3, ওই জন্য sp3 দেওয়াচ্ছে আবার, আরও ভালো করে উদাহরণ দিয়ে থাকবে এরকম, এই যে খেয়াল করে দেখো, এই যে আমরা নিলাম এটাকে, যে CH2 ডাবল বন্ড নিলাম হচ্ছে CH2 ডাবল বন্ড কি নিলাম বলতো, CH2, দিয়ে খেয়াল করে দেখো, এটা আমরা কি বলি বলতো, অ্যালকিন বলি একটা, তাই না, অ্যালকিনের মধ্যে আবার কি ইথিন আছে, এটা দেখো খেয়াল করে দেখো, অর্গানিকের মধ্যে একটা জিনিস মনে রাখা আরও সোজা, যদি কোনো জায়গায় দেখো তো সিঙ্গেল বন্ড আছে, তাহলে আমরা কি বলবো sp3, আর ডাবল বন্ড থাকলে কি বলবো তো sp2, আর ট্রিপল বন্ড দেখলে কি বলবো এটাকে sp, তাহলে এই কার্বনের মধ্যে দেখো, এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে না, এই কার্বনের সংকরণ কেমন হবে sp2, এই কার্বনে কেমন আছে, ডাবল বন্ড আছে না, তাহলে কি বলবো sp2। এটা খেয়াল করতে হবে, আমি আরেকটু উদাহরণ দেখো, এরকম যে CH3 বন্ড লেখা আছে, যে CH ডাবল বন্ড লেখা আছে CH2, খেয়াল করে দেখো, এই কার্বনের বন্ড কেমন বলতে, একক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, এর সংকরণ কেমন হবে sp3। এই কার্বনে দেখো তো ডাবল বন্ড আছে কিনা, আছে না, এই কার্বনের সংকরণ অবশ্যই কি হবে sp2। এই কার্বনে দেখো তো কি ডাবল বন্ড আছে না, অবশ্যই কি হবে sp2। তারপরে দেখো এরকম যে CH3 বন্ড C ট্রিপল বন্ড, তারপরে ধরো CH লেখা আছে, এরকম ধরো লেখা আছে, দেখো তো এই কার্বনের সব বন্ধন কেমন, মানে সিঙ্গেল বন্ড, তাহলে sp3 বলবো এটাকে, আর ধরো এর কি আছে, একটা ট্রিপল বন্ড আছে না, তাই সংকরণ কেমন হবে sp, এরও একটা ট্রিপল বন্ড আছে না, এই সংকরণ কেমন হবে sp, তাই না। এখন দেখো এই যেটা আমরা শিখতে যাচ্ছি, কোন জায়গায় ইউজ করবো আমরা, দেখো এই জায়গায়, এই দেখো এটা আমরা ইউজ করবো এই জায়গায়, এই যে এরকমগুলোর জন্য, দেখো খেয়াল করে দেখো, তোমাকে বলে এরকম যে CH3, তারপরে ধরো তোমাকে বলছে OH, এটা আমরা কি বলি বলো তো, মিথানল বলি, তাই না। তারপরে দেখো তারপরে দেখো তো যে CH3, এই যে খেয়াল করে দেখো CH3 CH2, তারপরে কত OH বলি এটাকে, তারপরে এরকম আছে দেখো তো
যে CH3CH2 CHO আছে, তারপরে যেরকম আছে এই যে CH3CH2 C ডাবল বন্ড O আছে, এটা অ্যাসিড, এটা অ্যালডিহাইড, এটা অ্যালকোহল, এটাও অ্যালকোহল, তাই না? দেখো তো তোমরা এই বন্ধনে জানো কি এটা কেমন থাকে, এই যে CH3OH লেখা আছে না, এটা বন্ধনটা কেমন হয় বলো তো? এই বন্ধনটা কেমন হয় যে CH3 থাকে আর এর পাশে কী থাকে বলো? CH3 এর এই যে এটা মেনলি থাকে এরকম, CH3 এর মধ্যে কার্বন থাকলে এই জায়গায় কার্বনের 3 হাতে, এই যে 3 হাতে কী আছে বলো তো? এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এক হাতে অক্সিজেন, অক্সিজেন এই পাশে কী আছে? হাইড্রোজেন, এরকম, তাই না? আমি এটা আঁকাতাম, যেটা এটা যদি স্ট্রাকচার তাহলে কেমন হতো বলো? এটা তো কেমন যে CH3 বন্ড কত যে CH2, তাহলে CH2 এর জন্য এটা হতো এরকম যে CH2 ছিল যে H2 আর এই যে H2 দিলাম, আর এই পাশে O বন্ড কি থাকে? H থাকে, এরকম দেখতে, তাই না? এই অ্যালডিহাইড দেখো তো যে অ্যালডিহাইডটা কেমন থাকে, অ্যালডিহাইড কেমন থাকে না যে CH3 তো থাকলো, বন্ড CH2 এটাও থাকলো, এরপরে যে সিটা আছে, সি এর সাথে কত বলতো কী থাকে? যে একটা কী থাকে? ও থাকে, আর ও এর সাথে আবার এই পাশে কী থাকে? এই এরকম হয় কি না? এটা কেমন হয় বলো তো? এটা কেমন হয় বলো তো? এটা কেমন হয় যে সি এর ডাবল বন্ড কী হয়? ও, আর এই পাশে কত থাকে বলো তো? এইচ, আর এই পাশে অ্যাসিডের জন্য কী হয় বলো? এটুক তো ঠিকই থাকে, তাই না? এই কারণে দেখো এই যে একটা বন্ড থাকে, সি থাকে, এরপর একটা কি ডাবল বন্ডও থাকে, আর একটা এই পাশে কি যে ও, আবার এখানে কত ও দিয়ে কী থাকে? এইচ থাকে, এটা এরকম, তাই না? আর ভাঙতে পারি এটাকে। তারপরে খেয়াল করে দেখো, তোমাকে বলবে এরকম যে CH3OH এর এই যে কার্বনের মধ্যে তোমার কোন ধরনের সংকরণ হয়? তাহলে বলতে এখানে কয় ধরনের, এখানে কি ডাবল, এই যোগের মধ্যে কোনো ডাবল বন্ড আছে না? তাহলে সংকরণ প্রত্যেকটার কী হবে? sp3 হবে। এখন তোমাকে ধরো বললে এটা যে এই যে মিথানলের ও এর মধ্যে কেমন সংকরণ হয়, তোমাকে বললো মিথানল এই যে এটার মধ্যে এটার ও এর কেমন সংকরণ হয়, খেয়াল করে দেখো। তাহলে তখন আমাদের ইউজ করবো আমরা হচ্ছে যে এটা আমাদের পরিচয় সূত্র ইউজ করবো, এটা যেমন বললাম যে সিগমা বন্ধন প্লাস মুক্তজন হিসাব করবো। তাহলে দেখো এই অক্সিজেনের সিগমা বন্ধন কয়টা আছে বলতো এই যোগের মধ্যে? 2টা। তাহলে সিগমা বন্ধন কয়টা পেলাম? 2টা। আর মুক্তজোর দেখো, মুক্তজোর আছে কয়টা বলতো? 6টার মধ্যে 2টা বাদ, তাহলে 4 মানে 2 জোড়া, 2 জোড়া হলে কি 2 + 2, 2 + 2 মানে কত? 4। আর তার মানে এটার সংকরণ কী দাঁড়াচ্ছে? sp3। বুঝিনি কথা কেন? আরও কয়েকটা করি তাহলে বুঝতে পারবে। দেখো এই যে দেখো, মানে এগুলোকে আমরা দেখতে ভেঙে ভেঙে দিই তাহলে বুঝতে পারবে। দেখো এই যেরকম এটা, এই যে খেয়াল করে দেখো, তোমাকে জিজ্ঞেস করবে এটা এখানে এই যে কার্বনের এবং অক্সিজেনের সংকরণ কী কী হবে? দেখো তো, খেয়াল করে দেখো, এই যে CH3 লেখা আছে না, এর কোনো ডাবল বন্ড আছে? তাহলে এই কার্বনের সংকরণ কেমন হবে? sp3 হবে। এই কার্বনে খেয়াল করে দেখো, এর কোনো ডাবল বন্ড আছে না? এর সংকরণ কেমন হবে? sp2 হবে। এই কার্বনের কথা খেয়াল করে দেখো, বন্ধনটা কেমন আছে বলো তো? এই বন্ধন এরকম আছে যে C ডাবল বন্ড O, এই পাশে কি আছে? বন্ড H, আর এই পাশে আবার একটা বন্ধন আছে, তাই কি না? তাহলে এই কার্বনের মধ্যে কি একটা ডাবল বন্ড আছে না? এই কার্বনের সংকরণ কেমন হবে? sp2। আর এই অক্সিজেনের বন্ধন কেমন হবে? দেখো অক্সিজেন যদি জিজ্ঞেস করে যে অক্সিজেনের সংকরণ কেমন হবে, তাহলে তখন তুমি হিসাব করবে এটা দিয়ে, ওই যে এক্সের মানটা হিসাব করে হবে। এক্স ইকুয়াল আমরা লিখবো সিগমা বন্ধন, এই যে এক্স ইকুয়াল হিসাব করবো আমরা সিগমা বন্ধন প্লাস হচ্ছে কি বলতো? প্লাস হচ্ছে মুক্তজোর। সিগমা বন্ধন প্লাস হচ্ছে কি মুক্তজোর। তাহলে বলো এই অক্সিজেনের সিগমা বন্ধন কটা আছে? একটাই, একটা সিগমা একটা পাই না? তাহলে একটা কি হবে? সিগমা একটা, এর সিগমা বন্ধনের সংখ্যা কটা? একটা। আর মুক্তজোর কটা আছে বলতো? 6টা ছিল, আর বন্ধন করেছে কটা? 2টা। তাহলে 4টা ভাগে 4টা মানে 2 জোড়া, তাহলে 2 জোড়া, তাহলে 1 + কত? 2, 1 + 2 মানে হচ্ছে কত? 3। এক্সের মান 3 হলে সংকরণ কেমন হবে? sp2। এক্সের মান 3 মানে সংকরণ কেমন? sp2। বুঝুন কেন কথা? এইদিকে দেখো, আরেকটা দেখি আমরা জাস্ট, এই দেখো এই যেটা অ্যাসিডেরটা, খেয়াল করে দেখো এই জায়গায়। অর্গানিক টাইমে আর একটু বড়, এটা সমস্যা নাই। দেখো এদিকে এই যেটা অর্গানিক টাইমে তোমার চিত্র আঁকতে হবে, তোমাকে বলে এই যোগের অরবিটাল চিত্র আঁকাও। তো খেয়াল করে দেখো এই জায়গায় যে CH3 CH2 আর CH যেটা বলছে যেটা, এটা CH3 CH2 এই যেটা যে CH3 CH2, তারপর তোমাকে বলবে COOH, এই যোগের মধ্যে সংকরণ বলতে, তারপর এটা সংকরণ কেমন হবে? এই কার্বনের sp3, এটাও কেমন হবে? sp3 হবে। আর এই কারণে খেয়াল করতে এটা কেমন আছে বলো তো? এটা আছে এভাবে কার্বন, ডাবল বন্ড কি আছে? O, আর বন্ড কি আছে? O বন্ড আবার কত আছে? এটা ও এসে গেল, দেখো এটা যে এমনি আসে না? তাহলে এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে না একটা? ডাবল বন্ড থাকলে আমরা কি বলবো? sp2 বলবো। আর হয়তো এই অক্সিজেন তাহলে কি বলবো? তো কি আছে? সিগমা বন্ধন কয়টা? একটা। আর মুক্ত আছে আবার কয়টা? 2টা। তাহলে 1 আর 2 মিলে 3 হলো, 3 হলে কি sp2 বলবো এটাকে। আর এটার কথা খেয়াল করে দেখো, এটার জন্য দেখো তো, এটার জন্য সিগমা বন্ধন কয়টা? 2টা। আর মুক্ত আছে কয়টা? আবার 2টা। তাহলে 2 মিলে কত? 4 হলো। তার মানে এটা হবে কত বলো তো? sp3। এটার হবে হচ্ছে sp3, আর এটার হবে কত? sp2। আর এটার জন্য আবার হচ্ছে কত? sp2। পারবো? বের করতে পারবো? তোমরা যাওয়ার পর হ্যাঁ, আমি আবার ওই যে গ্রুপের মধ্যে কয়েকটা অনেকগুলো যোগ দেবো, ওগুলোর প্রত্যেকে সংকরণ লিখবা আর আকৃতি লিখবা। আবার
বা রিটেন টাইপের প্রশ্ন কেমন আমি আজকে দিয়ে দেবো, তখন দেখিও যে কেমন প্রশ্ন আসবে এদের থেকে। তোমাকে অনেকগুলো যৌগ টোগ দিবে, তো বলবে এদের মধ্যে সংকরায়ন লিখো, আকৃতি লিখো, বা বন্ধন কোণের ক্রম অনুসারে সাজাও। এখন আমরা একটু বন্ধন কোণটা দেখে নিই, তাহলে শেষ করে দেবো এটা, মানে সংকরায়ন শেষ হয়ে যাবে। দেখো একটু বন্ধন কোণে আসি, খেয়াল করে দেখো একটু জিনিস, ছোট জিনিস খেয়াল করে দেখো। বন্ধন কোণ, এই যে বন্ধন কোণ, তাহলে বন্ধন কোণের জন্য বলো তো যে ভিএস ইপিআর লাগছে এটাতে না, ভিএস ইপিআর না পিইআর হয়, ভিএস পিইআর, তাই না? এই তত্ত্ব আমাকে কি বলছে বলো তো, এই তত্ত্ব আমাকে বলছে কি বলতো যে লন পেয়ার, এই যে লন পেয়ার এলপি লিখবো এটাকে, এই যে এই তত্ত্ব আমাকে বলছে যে লন পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা কি সব থেকে বেশি। এবারে কার মধ্যে বলো তো, যে লন পেয়ার আর কার মধ্যে, বন পেয়ারের মধ্যে, তারপরে আর শেষ হচ্ছে কার মধ্যে, যে বন পেয়ারের মধ্যে বিকর্ষণ, তারপরে, তাই না? তাহলে যে জায়গায় মুক্ত জোর বেশি, তিনটা কথা লিখে জায়গায় দেখো, দাঁড়াও তিনটা কথা লিখে জায়গায় সুন্দর করে, তাহলে দেখো তিনটা কথার প্রথমে যে এটা খেয়াল করে দেখো তো, আমার যে এসপি আছে একটা, তাই না, এসপি, তারপরে যে SP2, তারপরে ধরো যদি SP3 হয় এরকম, তাহলে বলতো আমি নিশ্চিন্তে বলতে পারবো কি SP এর বন্ড অ্যাঙ্গেল কি বেশি হবে, SP2 এর বন্ড অ্যাঙ্গেল কি হবে, একটু কম হবে, তারপরে SP3 এর বন্ড অ্যাঙ্গেল আরও কম হবে। আমরা ডাইরেক্ট বলতে পারবো বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি যে SP বন্ড অ্যাঙ্গেল বেশি, তারপরে কার SP2 এর, তারপর হচ্ছে কার SP3 এর। মানে যদি ভিন্ন ভিন্ন সংকরণ হয়, যে তোমাকে যদি বলে যে এই তিনের মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি, কার বন্ড অ্যাঙ্গেল কম, তখন আমরা আগে সংকরণ চেক করবো যে সংকরণ কার কেমন হচ্ছে। SP হলে ওর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, SP2 হলে তার বন্ড অ্যাঙ্গেল তার থেকে একটু কম হবে, SP3 হলে আর একটু কম হবে। বুঝুন কথা কেন? মানে তোমাকে অপশনগুলো দিবে, অনেকগুলো অপশন থাকবে, নিচের মধ্যে বলবে কোন ক্রমটি সঠিক, বা তোমাকে রিটেনের মধ্যে দিলে বলবে যে এর বন্ধন কোণের ক্রম অনুসারে সাজাও। পারবো না তাহলে সাজাতে এটা। এবার দেখো পরে যেটা মনে রাখতে বলছিলাম, দেখো এই 2 নম্বরে বলছে যদি সংকরায়ন সেম হয়, যদি সংকরায়ন সেম হয়, যদি সংকরায়ন সেম হয়, যদি সংকরায়ন সেম হয়, মানে সবার ধরো সংকরায়ন সেম, সবার SP3 এরকম আর বুঝাচ্ছে আর কি, সবার যদি সংকরায়ন সেম হয়, তখন আমি দেখবো যে যার মধ্যে লোন পেয়ার বেশি, এই যে লোন পেয়ার বেশি, লোন পেয়ার বাড়লে বন্ড অ্যাঙ্গেল ANGLE, বন্ড অ্যাঙ্গেল কী হবে বলো তো, বন্ড অ্যাঙ্গেল হ্রাস পাবে। মানে সংকরায়ন যদি সেম হয়, তাহলে লোন পেয়ার বাড়লে কী হবে, বন্ড অ্যাঙ্গেল হ্রাস পাবে। কেমন? এই দেখো উদাহরণটা, এই যে CH4, এই যে CH4, তারপরে এই যে NH3, CH4 NH3, তারপরে কী ছিল বলো তো, যে H2O ছিল। এই জায়গায় মুক্তি হচ্ছিল না, এই জায়গায় মুক্তি হচ্ছিল কয়টা, একটা, এই জায়গায় মুক্তি হচ্ছিল কয়টা, দুইটা। এটা অক্সিজেনের উপরে হবে, এটা অক্সিজেনের উপরে হবে, এই যে একটা, এই যে দুইটা, তাই না? দেখো তো এর বন্ড অ্যাঙ্গেল কি সব থেকে কী ছিল, বেশি ছিল, কারণ মুক্তজোর নাই। একটা মুক্তজোর আসার পর কি এর বন্ড অ্যাঙ্গেল একটু কমতো, আর একটু বেশি মুক্তজোর আসার পর কি আর বন্ড অ্যাঙ্গেল আরও কমে যেত। যদি সংকরণ সেম হয়, তখন আমরা কি দেখবো, যে লোন পেয়ার যার মধ্যে, মানে মুক্তজোরের সংখ্যা যার মধ্যে বেশি, তার বন্ড অ্যাঙ্গেল কী হবে, কম হবে। পারবো না তাহলে? এরপরে দেখো যদি তারপরে যদি কি বলে যে সংকরণের সেম আবার মুক্তজোরও সেম, সংকরায়নও সেম আবার মুক্তজোরও সেম হয়ে গেছে, এটা তো বড় হয়ে গেল কেন? এটা ধরো 3 নাম্বার, সংকরায়নও সেম। দেখো 3 নম্বর কথা কি বলছে, সংকরায়ন সেম, সংকরায়ন সেম আবার লোন পেয়ারও সেম, লোন পেয়ার, সংকরায়ন সেম আবার লোন পেয়ারও সেম, সংকরায়ন সেম আবার কি বলতো লোন পেয়ারও কি হয়ে যায় সেম। তখন আমরা কি দেখবো, তখন আমরা দেখবো সেন্ট্রাল অ্যাটমের, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, মানে ত্রয়িত্রিণতা, এটা যদি বাড়ে, এটা বাড়লে বন্ড অ্যাঙ্গেল কী হবে বলতো, বাড়বে, বন্ড অ্যাঙ্গেল কী হবে, বাড়বে। যদি সংকরণের সেম হয় আবার লোন পেয়ারও যদি কী হয়, সেম হয়, মানে সমান সংখ্যক তোমার কি আছে, সংকরণ আছে, আবার সমান সংখ্যক কি মুক্তজোড় আছে, তখন আমি দেখবো কেন্দ্রীয় পরমাণু তড়িৎ-ঋণাত্মকতা দেখবো। তাহলে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি তার কি বন্ড অ্যাঙ্গেল কী বেশি হবে। যেমন ধরো কি, এই আমরা একটু NH3 আর PH3 বলছিলাম না একটু আগে, দেখো তো এই যে NH3 আর বলছিলাম এরকম যে PH3 বলছিলাম, NH3 আর PH3, দেখো এর মধ্যেও কি একজোড়া মুক্তজোড় আছে, এর মধ্যে একজোড়া মুক্তজোড় আছে, এরও সংকরণ কত SP3, এরও সংকরণ কত বলতো SP3, তাই না? কিন্তু বলতো এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি ফসফরাস, তাহলে এর কেন্দ্রীয় পরমাণু কি তড়িৎ-ঋণাত্মকতা বেশি, এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, এর বন্ড অ্যাঙ্গেল কি হবে, কম হবে। এর জন্য তাহলে সম্পর্ক আছে বলতো এটা কেটে দেন কত, ওইটা, তাই না? এবার ধরো এখানে দেখো তো সারাউন্ডিং অ্যাটম, মানে যে পাশে যারা থাকছে তারা দেখো তো কি ভিন্ন ছিল না, মানে একই সেম ছিল। এবার ধরো কেন্দ্রীয় পরমাণু সেম হলো আর সারাউন্ডিং অ্যাটম ধরো ভিন্ন হলো, তাহলে তখন কি করবো, বুঝুন কথাটা কি বললাম। মানে এই যে আমরা উদাহরণটা নিলাম, এই উদাহরণটা দেখো কি কেন্দ্রীয় পরমাণু কি আলাদা আর সারাউন্ডিং অ্যাটম কি সেম হয়ে গেছে না।
এমন ধরে হলো যে তাদের তোমার কি বলে যে কেন্দ্রীয় পরমাণুটা ভিন্ন সেম আছে আর সারাউন্ডিং এনামগুলো আলাদা আছে। যেমন কি হতে পারে, যেমন কি হতে পারে, হইতে পারে কিছু একটা, আমরা লিখে আগে দাঁড়াও, আগে লিখিনি কথাটা। এবার যদি কি হয় যে সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি এটা যদি কি হয় বাড়ে, তখন কী হবে বলতো, বন্ড অ্যাঙ্গেল কী হবে, কমবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল ANGLE, তখন বন্ড অ্যাঙ্গেল কী হবে তোমার, কমবে। মনে থাকবে? পারবো? পারবো? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার থাকবেই না, তুমি চিন্তা করিও না, এত বেশি চিন্তা সত্যি সত্যি এত আসবেই না, তুমি মাথা ঠান্ডা করো। এটাই ভুলাভাটকা আসে, এত কোনো প্রশ্নই হয় না। দাঁড়াও, 10 মিনিট দিচ্ছি, সমস্যা নেই, একটা কাজ করে দেখো আমাকে। এই ঢাবি দেখছিল এটাই, যেটা হাইড্রোজেন এই যেরকম, এই যেটা যে N2H4, এই যেটা N2H4 হাইড্রোজেন, বলছে এটার বন্ড অ্যাঙ্গেল কত, মানে বন্ধন কোণ কত, সেটা দিয়ে এসেছিল আমাকে। হাইড্রোজেন N2H4, তাই না? এটা কেমন, আগে স্ট্রাকচারটা কেমন হতে পারে বলতো, হাইড্রোজেন, তাই না? তাহলে N2H4 লেখা আছে, এটা কী লেখা আছে বলতো, NH2 লেখা যাবে, NH2 লেখা যাবে দুইবার এটাকে। এটা ভাঙলে দেখো এটা আকৃতি এমন হচ্ছে না, এই দেখো এইরকম, যে NH2 বন্ড কি, এটাকে NH2 লেখা যাবে না, এই যে হাইড্রোজেন এটা N2H4, তাহলে এটাকে আমরা কি যে NH2 আকারে লিখতে পারবো, তাই কি না? এখন দেখো, খেয়াল করে দেখো তো, তাহলে বলতো AN এর খেয়াল করে দেখো এর সংকরণ কেমন হচ্ছে বলো তো, এর সংকরণ কেমন হচ্ছে দেখো, এটা একটা যৌগের মধ্যে আছে না একসাথে, তখন আমরা কোন সূত্র ইউজ করবো, সিগমা বন্ধন প্লাস মুক্ত জিনিস করলে বেশি ইজি হবে। খেয়াল করে দেখো এই জায়গায় আমরা দেখো তো, এই জায়গায় দেখো তো কি এর সিগমা বন্ধন আছে কটা দেখো, হাইড্রোজেনের সাথে 2টা আর এর পাশে একটা 3টা, তাহলে সিগমা বন্ধন করে পেলাম 3টে পেলাম, আর মুক্ত আছে কটা বলতে একটা, তাহলে 3 আগে কমলে কত হলো 4, 4 মানে সংকরণ কেমন হচ্ছে, 4 মানে সংকরণ কেমন হচ্ছে sp3। বুঝি নেওয়ার কথা, এই যে আমরা লিখছি কি বলতো, এটা লিখছি এইভাবে যে N আর হাইড্রোজেন আছে 2টা, এই যে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন, আর এই পাশে আবার একটা নাইট্রোজেন আছে, এর আবার 2টা হাইড্রোজেন আছে, যে হাইড্রোজেন আর হাইড্রোজেন। এখন তো শুধু একে টার্গেট করো, তাহলে এর সিগমা বন্ধন হচ্ছে কয়টা, একটা 2টা 3টা সিগমা বন্ধন, আমরা এক্স বের করবো, এক্স বলতে আমরা লিখবো কি সিগমা বন্ধন, এই যে সিগমা বন্ধন আর প্লাস কে লিখবো যে মুক্ত জোড় লিখবো, তাহলে বলতো এর সিগমা বন্ধন আছে কয়টা, 3টা, আর মুক্ত জোড় আছে দেখো এর মোট ইলেকট্রন ছিল কয়টা, 5টা, এর মধ্যে 3টা ছিল কি, একটা বাকি আছে একটা জোড়া, এখানে 1 অ্যাড করো, তাহলে 3 আর কত হলো 4, আর 4 মানে সংকরণ আমরা কি জানি sp3, তাই না? তাহলে sp3 যদি হয়, তাহলে sp3 যদি হয় তাহলে অপশনের মধ্যে দেওয়া আছে এরকম, ধরো অপশনের মধ্যে আছে এরকম, অপশনের মধ্যে আছে এরকম যে 105 ডিগ্রি, তারপর দেওয়া আছে হচ্ছে 107 ডিগ্রি, হ্যাঁ, তারপরে আছে 109.5 ডিগ্রি, আর তারপরে লেখা আছে এরকম যে 120 ডিগ্রি। তাহলে বলো উত্তর কোনটা হবে, কত হবে? sp3 হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় সেটা বলো আগে, 109.5 ডিগ্রি, আর একটা মুক্ত থাকলে বন্ধন কমে কত হয়, কত হয় 107 ডিগ্রি হয় না, তাহলে উত্তর হবে 107 ডিগ্রি। কোনটা? তোমাকে শুধু নাইট্রোজেনের কথা জিজ্ঞেস করছে, পুরো যৌগের তো বলেনি, বুঝলেন কথা কোনো, এই N2H4 এর মধ্যে কি নাইট্রোজেনের কথা জিজ্ঞেস করছে, নাইট্রোজেনকে আলাদাভাবে ট্রিট করবা, পারবো? এই 5 মিনিট বসো, তাহলে দিয়ে আমরা পড়া শুরু করবো।
এবার আমরা একটু ডি ব্লক পড়বো, তারপরে হচ্ছে অবস্থান্তর পড়বো, তারপরে হাইড্রোজেন বন্ধন পড়বো। এর মধ্যে জটিল যৌগের সংকরণ আছে। খাতা দিয়ে গেল না একটা, কি খাতা দিল? এটা আমি সেদিন সলভ করে দিলাম, নাম লিখিনি। লাস্টে হচ্ছে 326, তারপর হচ্ছে ফারিহা, খাতাটা বাঁচাতো। তারপর হচ্ছে নাজিয়া, লাস্টে হচ্ছে 305, আসেনি। তারপরে হাবিবা খাতুন, তুমি বলছো না কেন? তারপর হচ্ছে হাবিবা খাতুন, ওকে পাঠাতো একটু। তারপর হচ্ছে আনিকা, আনিকা আসেনি। ও গই, তো তুমি ওর খাতা নিবে কেন আজব? তারপরে নুসরাত, তারপরে হচ্ছে 919, নাম লিখুনি। তারপরে হচ্ছে ফারিয়া আক্তার, ওদিকে পাঠাতো একটু, ওদিকে দাও তো। তারপরে উম্মে হাবিবা সিদ্দিকা 917, ওটা পাঠাতো। তারপরে হচ্ছে জিসিকা, ওদিকে পাঠাতো। তারপরে হচ্ছে নাজমিন নাহার, নাজমিন নাহার আছে নাই। তারপরে স্নেহা 511, তোমার নাম তো স্নেহা না, তোমার খাতা নিবে কেন? না, তো তুমি স্নেহা লিখেছো কেন? তোমার নাম তো আগে দেখতাম সানিদা লিখে থাকতো। তারপর হলো মিফতাউল 928, নাই। তারপরে হচ্ছে হাফিজ 932, নাই। তারপরে সাজিদ, তারপরে হচ্ছে নাফিস ইকবাল, তারপরে হচ্ছে সাবিউল, তারপরে হচ্ছে রৌনক, অবাক হতো একটু খাতাটা। তারপরে হচ্ছে কি রিয়াদ, রিয়াদ নাই। তারপরে নাম লিখিনি, আর কথা নাই। এটা সেদিন সলভ করে দিলাম না সিকিউটা, পারবে না এটা। আচ্ছা একটা জিনিস, এত রেস্ট করছো তাই না, তার একটা জিনিস, ছোটো জিনিস বলি। রেস্ট করতে করতে দেখো, বেশি কিছু না, একটা এমসিকিউ ছিল না এরকম, যে একটা বেলুন পড়তেছে, যে বাতাস বের হয়ে গেল, এরকম একটা ম্যাথ ছিল না, এমসিকিউ ছিল না, ওটা একটু দেখো খালি হালকা পাতলা, কথা বুঝে দেখো এদিকে। দেখো কপি করো না এরকম। এ ছিল কি, যে একটা বেলুন ছিল, ও এই তরণের নিচে পড়ছে, এখন থেকে কী পরিমাণ ভর বের করে দিলে আবার কি একই তরণের উপরে উঠতে লাগবে। এটা প্রশ্ন ছিল প্রথমে ছায়া বই, ভালো কথা বুঝে দেখো। এই প্রশ্নটা ছিল প্রথমত ছায়া বই, আমি বলি। এর ছায়া প্রকাশন একটা বই আছে, ইন্ডিয়ান রাইটার, হ্যাঁ, ছায়া ছাড়া না, ছায়া প্রকাশন একটা বই আছে। তো আমরা ধরো 22 ব্যাচ, তাই না? তো 23 ব্যাচের টাইমে যেরকম রাতের ভাই উদ্ভট পরীক্ষা রেখে নেয় না মাঝে মধ্যে, এরকম ধরো ওই 23 সালে একটা পরীক্ষা নিচ্ছিল। ওই পরীক্ষার জন্য আমি এই কোশ্চেনটা নিয়েছিলাম, ছায়া বই থেকে আমি দিয়েছিলাম, মানে স্টুডেন্টের কাছে কোশ্চেন চাই, তো আমি এই কোশ্চেন নিয়ে দিয়েছিলাম। দেখা যাচ্ছে ইলজিক্যাল কোশ্চেন এটা আসবে না, এটা দিস না, কেটে দিয়েছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। দিয়ে ধর আমি যখন সিকিউরিটি পরীক্ষা দিলাম, আমাদের বেলায় কোশ্চেনটা আসছে, আমি পেরেছি, আমি খুব খুশি। আমি রাস্তাতে বের হয়ে ফোন দিয়েছি, ভাই এই প্রশ্নটা আসছিলাম, কেটে দিয়েছিলেন। তো তখন ভাই বলছে এ তো তখন ওদের ছোটো ছিল, তো ওই জন্য হয়তো পারতো না, ওই জন্য তখন দিনই। ওই জন্য আমার মনে আসছে এই কোশ্চেনটা কেমনে করতে হয়, আমি ভালোই পারতাম এটা। তাহলে দেখো, তাহলে প্রশ্নটা ছিল এরকম যে ক্যাপিটাল এম ভরের একটা বেলুন আছে, হ্যাঁ, অ্যান্ড ক্যাপিটাল এম ভরের একটা বেলুন এ তরণের নিচে পড়ছে, ভালো কথা, এ তরণের নিচে পড়ছে, এরকম বলছিল যে এ তরণের নিচে পড়ছে, এটা ভালো কথা। এখন বলছে এই বেলুন থেকে এখন কী পরিমাণ ভর বের করে দিলে, এই বেলুন থেকে এখন কী পরিমাণ ভর বের করে দিলে এ তরণে আবার কী করা করবে, উপরে ওঠা শুরু করবে। তাহলে কথা বুঝে দেখো, তাহলে একটা বেলুন নিচে পড়ছে, জি তরণের নিচে পড়ছে না, তার মানে কি বলতো, উপরের দিকে কোনো বাধা কাজ করছে, নাহলে যদি কোনো বাধা না থাকতো তাহলে কি জি তরণের নিচে পড়তো, তাহলে এ তরণের নিচে পড়ছে মানে নিচে কোনো বাধা আছে। তাহলে আমরা এই সূত্র দেখেছি কিনা, যে সামেশান অফ এফ ইকুয়াল টু বলতো এম এ, এই সূত্র দেখেছি না কখনো, সামেশান অফ এফ ইকুয়াল টু এম এ, যতগুলো বল কাজ করে তাদের লব্ধি হচ্ছে কত, এম এ। তাহলে খেয়াল করে দেখো, প্রথমবার যখন নিচে পড়তেছিল তখন কি নিচে পড়ার কারণ কি, ওজন বলের কারণে নিচে পড়ছিল, তখন কি ছিল বলতো, যে এম জি, এই যে এম জি মাইনাস কি বাতাসের বাধা ধরো এফ ছিল এটা, তাহলে এম জি মাইনাস এফ ইকুয়াল আমরা কত লিখতে পারবো, যে এম ইন্টু কত, এই লিখতে পারবো, এটা নিচে আমার ক্ষেত্রে, তাই কি না? এখন যদি ধরুন বলে যে সেম তরণে এই তরণে এবার উপরের দিকে উঠছে, তাহলে আবার সূত্র কত আমার এটা হবে, যে সামেশান অফ এফ ইকুয়াল টু আবার কত লিখবো আমরা, এম এ লিখবো। এবার দেখো, তাহলে এবার বলছে যে এই তরণে আবার উপরে ওঠা শুরু করেছে, তাহলে এবার কি বড়, বাতাসে বাধাটা বড় হবে এবার, আর ওজনটা এবার কি হবে, কম হবে। এবার দেখো আমরা কি লিখতে পারবো, এবার আমরা লিখতে পারবো যে এফ মাইনাস লিখবো এই জায়গায়, যে এম মাইনাস কত লিখবো, যে এক্স ইন্টু লিখবো হচ্ছে জি ইকুয়াল টু কত লিখবো, যে এম মাইনাস কত এক্স ইন্টু হচ্ছে কত এ। বলো তো কী করলাম এখানে, আমি ধরলাম যে আমি এক্স পরিমাণ জিনিস বের করে দিয়েছি, তাহলে এখন ভর কত হবে, এম মাইনাস এক্স হবে না। আমি ধর পরের বার কী বলছিলাম, প্রশ্নের মধ্যে বলছিল কী পরিমাণ ভর বের করে দিলে আবার এই তরণের উপরের দিকে ওঠা শুরু করবে, আমি ধরলাম যে পরিমাণ ভর বের করে নিচ্ছি
ওই পরিমাণটা হচ্ছে কত এক্স। বুঝেন কথা কোনো? তাহলে যদি এক্স পরিমাণ ভর যদি আমি বের করে নিই তাহলে এখন ভরের পরিমাণ কত হবে? এখন ভরের পরিমাণ কত? এম মাইনাস এক্স হবে না? তাই লিখেছি আমি এটাকে, দেখো যে এফ মাইনাস কত এম জি ইকুয়াল টু কত এম এ। বুঝলাম কথা? এরপরে দেখো এখানে লেখা যাবে যে এফ মাইনাস গুণ করে রেখে তাহলে মাইনাস এম জি আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এটা লেখা যাবে এক্স জি ইকুয়াল এই পাশে গুণ করে লেখা যাচ্ছে যে এম এ মাইনাস লেখা যাচ্ছে এক্স এ, এরকম লেখা যাচ্ছে। এর বামে দেখো এখান থেকে বলো তো এফ এর মান কী হচ্ছে, এই জায়গা থেকে কী লেখা যায়? এখান থেকে এফ এর মান কী লেখা যাবে? এফ এর মানটা লেখা যাবে যে এম জি মাইনাস কত লেখা যাবে? এম ইন্টু কত, এই লেখা যাবে না? এটা এই জায়গায় বসাও, এফের জায়গায় বসাও। তাহলে এফের জায়গায় বসালে লিখতে পারবো আমরা এটাকে যে এম জি মাইনাস হচ্ছে কত এম এ আর কত যে মাইনাস এম জি প্লাস হচ্ছে কত এক্স জি ইকুয়াল টু হচ্ছে কত যে এম এ মাইনাস হচ্ছে কত এক্স এ। শুধু মানে বসাচ্ছে আর কিছু করেনি। দেখো তো এম জি কেটে যাচ্ছে, তাই না? আর দেখো তো এক্স এ আর এক্স এ পাশে আসলে কি যোগ হচ্ছে, মানে এক্স আর এক্স কমন যাবে, তাহলে এ পাশে কি লিখতে পারবো? এক্স কমন এখান থেকে লিখতে পারবো কত যে জি প্লাস কত এ লিখতে পারবো সমান। দেখো এর পাশে পজিটিভ আছে, এর পাশে পজিটিভ হবে, লিখে আসছে টু ইন্টু কত যে এম ইন্টু কত এ আসছে না? তোমাদের কাছে কতটুকু ভর তুমি কী করলে বের করে দিলা, হারানো ভরের পরিমাণ কত এক্স হচ্ছে, তাহলে তুমি এক্স সমান সরাসরি লিখতে পারবে যে এক্স ইকুয়াল লিখতে পারবে টু এম এ, মানে টু ইন্টু ক্যাপিটাল এম ইন্টু এ, বা নিচে কত লিখবা? নিচে লিখবে হচ্ছে জি প্লাস এ, এই যে জি প্লাস এ। এটা হচ্ছে কতটুকু ভর তোমাকে কী করতে হবে, ফেলতে হবে যাতে এরকম। এটা দেখবে রিটার্ন আছে, আমি যে রিটার্ন দিয়েছিলাম না, ওর মধ্যে দেখবে একটা প্রশ্ন আছে, ওখানে একবার তুমি বসলে উত্তর পেয়েবা। বুঝতে পেরেছ? বুঝুনি? আবার বলবো, প্রশ্নটা বুঝতে পেরেছ? তুমি খাতা দেখো না, খাতার মধ্যে দেখো একটা প্রশ্ন আছে, দেখো ওই যে খাতা তোমার দিলাম, ওই খাতার মধ্যে প্রশ্ন হচ্ছে এটা 19 নম্বর। দেখো ওই যে খাতা দিলাম ওর এমসিকিউ দেখো 19 নম্বর। বলো বলো বলো। এটা দেখো আমরা সামেশানব্বই ইকুয়াল টু তো এম এ লিখবো। সামেশানব্বই বলতে কি যতগুলো বল কাজ করছে তাদের কি লব্ধি। এখন তোমাকে বলছে যে এখন কি পরিমাণ ভর বের করে দিলে বস্তুটা উপরের দিকে ঘোরা শুরু করবে। তাহলে বল কাজ করছে কটা? দুইটা। একটা একটা কাজ করছে ওজন, নিচে দিকে কাজ করছে ওজন। এখন যদি বাতাসের বাধা কাজ করছে কোন দিকে? উপরের দিকে। আর উপরের দিকে উঠবে কখন? বাতাসের বাধাটা বড় হবে। ওই জন্য আমরা লিখতে পারি এফ মাইনাস কত এম জি। এখন এম এর পরিমাণ কত? এম মাইনাস এক্স। তাহলে এক্স পরিমাণ ভর আমি বের করে দেবো ওই জন্য। তাহলে এফ মাইনাস এম জি ইকুয়াল টু কত? এম ইন্টু এ। তারপর জাস্ট এফ এর মানটা ওখান থেকে নিয়ে এসে বসালাম এই জায়গায়। হ্যাঁ এটা আসতে পারে, এটা ঢাবিতে দিতে পারে। এটা হচ্ছে আনিকা সাইমা, নাই, নুসরাত, তারপর হচ্ছে নাফিস ইকবাল, তারপর হচ্ছে সাবিউল, এটা ম্যাথের, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তারপর সাজিদ, ম্যাথের অবস্থা খারাপ। হাফিজ, নাই, আরেকজন নাম লিখে নি আবার। তবে সানজিদা 511, তারপর হচ্ছে পড়শি, তারপর হচ্ছে ইলমা 326, তারপর হচ্ছে নাজিয়া, তারপর হচ্ছে 919, তারপর হচ্ছে জিসিকা, হাতে পাস করো তো। তারপরে হাবিবা খাতুন, তারপরে হচ্ছে 0 নাম লিখে নেই, দেখলাম। এটা কেমিস্ট্রির খাতা, মূলের পর্যায় ধর্ম রাসায়নিক বন্ধন 1, জিসিকা, তারপরে হচ্ছে ইলমা, তারপরে জয়া, নাই, সাজিদ, তারপরে নাফিস ইকবাল, আমি আসেনি, সাবিউল, তারপরে নুসরাত, তারপরে আনিকা আসেনি, তারপরে তাসনিম 926, নাই, তারপরে হাবিবা খাতুন, তারপরে হচ্ছে নাজিয়া, তারপরে জয়া, জয়া তো নাই, তারপরে রাহানমে নাই, বায়োলজির ডাইজেশন আর অ্যাবজর্বস কি লেখা আছে? এটা অ্যাবজর্বশন। এটা পেয়েছো? খাতা পেয়েছো? সবগুলাই বাকি। এটা হচ্ছে হাবিবা খাতুন 937,
তারপরে জিসিকা, তারপরে সাজিদ, বায়োলজিও খারাপ লাও, আনিকা সাইমা নাই, তারপরে নাজিয়া ইসলাম, রাহেম মিয়া নাই, কত পেয়েছে 3.5, নাফিজ ইকবাল, কি রে ভাই, সানজিদা 511, তারপরে মিফতাউল বাঙালি লিখে যাবার নাই, তারপরে 919, কি রে ভাই, আনিকা সাইমা তো নাই। আমার তোমার যে বায়োলজি রিটেনের সব থেকে নাম্বার কম কেন, এরকম কেন? আরেকটা ম্যাথের খাতা আছে স্ট্রেট লাইনের, নুসরাত, তারপরে আনিকা আসেনি, জিসিকা পাস করো তো, হাবিবা খাতুন, তারপরে 919, তারপরে নাজিয়া, তারপরে সাজিদ, তারপরে হচ্ছে ইলমা, তারপরে নাফিস ইকবাল, আমি তোমাদের ব্যবহারে একটু হতাশই হলাম। ওই যে আমি সেদিন তোমাকে ফিজিক্সে এতগুলো প্রবলেম দিলাম, কেমিস্ট্রিও দিলাম, তোমরা একজন ছাড়া কেউ জিজ্ঞেস করলো না যে ভাইটা কেমনে করবো, এত অনীহা কেন ভাই? যাদের ধরো রিটেন লাগবে না ওদের কথা বাদ দিলাম, কিন্তু যাদের লাগবেই ঢাবি ধরে পরীক্ষা দেওয়ার সামনে হালকা বেলা একটু রিটেন পড়লে সমস্যা কি? তো অন্তত ধর আমি যে করে দিলাম ওই করে সলভ করতে, ওই করে বাইরে ধর আর করার দরকার নেই, ধরো করে 14 করে আছে ধরো একটা প্রবলেম, একবারে বসে একটু দেখে নিতে। ফিজিক্স যাক, কেমিস্ট্রিগুলো করতে হবে। কি হলো? এখন শুরু করি নাকি? আর 2 মিনিট বসবা? বলো, আর 2 মিনিট বসবা নাকি? দেখো দিকে দেখো, আমি একটু আগে বলি, দেখো লিখো, দেখো এটা খাতে লিখো, দেখো মানে এতটুকু এখন পর্যন্ত যতটুকু পড়া হলো, মানে এই পর্যন্ত যা পড়া হয়েছে, হ্যাঁ এর মধ্যে তুমি কী কী পড়বে, আবার এই সামনে উইকলিতে পুরো পেপারই থাকবে, তাই না? আবার সামনে যে পরীক্ষা দিবে চ্যাপ্টারের মধ্যেও পুরোটার পুরোই এমসিকিউ থাকবে 30টা। মানে কালকে বলতে যেদিন ক্লাস থাকবে, কি কি হবে 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 উইকলির দিন সমস্যা নাই। ফিজিক্স ধরো থাকবে হচ্ছে আগে 3টে চ্যাপ্টারই, কোথায় 11:30 ক্লাস থাকে? মেডিকেল ব্যাচে, ইঞ্জিনিয়ারিং ব্যাচে বুধবার ক্লাস থাকবে না, ওদের পরীক্ষা রেখে নেবে, সমস্যা নেই। এদিকে কথা শোনো, দেখো এখন পর্যন্ত যে কটা কেমিস্ট্রি পড়া হয়েছে আমাদের, মানে 3rd চ্যাপ্টারের মধ্যে, এখান থেকে তুমি কী কী পড়বে আর শুরু থেকে বলে একটু দেখো। তোমাকে পর্যায় সারণী পড়া লাগবে, তোমাকে পর্যায় সারণী পড়া লাগবে, পর্যায় সারণী পড়া লাগবে, এর 1 নম্বরে পর্যায় সারণী পড়া লাগবে তোমাকে। মানে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা বা মৌল কয়টা, বা এখান থেকে এমসিকিউ আসবে একটা, পর্যায় সারণীটা তোমাকে ভালোভাবে পড়া লাগবে। এটা গেল 2 নম্বর। 2 নম্বরে আসছে যে বিভিন্ন ব্লকের মৌলগুলা, বিভিন্ন ব্লক, বিভিন্ন ব্লক, বিভিন্ন ব্লক, এই যে আমাদের এস, পি, তারপরে ডি, তারপরে এফ, এই 4টা ব্লক তোমার পড়া লাগবে হালকা পাতলা করে। যে বই থেকে হাতের সাথে বই থেকে ব্লকের ধর্মগুলো লেখা আছে আলাদাভাবে, এস ব্লকের ধর্ম, পি ব্লকের ধর্ম, ডি ব্লকের ধর্ম, এফ ব্লকের ধর্ম, হালকা পাতলা পড়ে ফেলবে এখান থেকে। 2 নম্বর। তারপরে দেখো 3 নম্বর।
ঢাবিতে তুমি যদি পরীক্ষা দাও বা আরিউতে পরীক্ষা দাও বা যে জায়গায় পরীক্ষা দাও, কোশ্চেন ব্যাংকে দেখবে সব থেকে বেশি প্রশ্ন আসছে রিটেন প্রশ্ন যদি আসতে কোনো জায়গা থেকে, তাহলে দেখবে যে থেকে শঙ্করের না, এটা আসছে তোমার যে পর্যাবৃত্ত ধর্ম আছে না, পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কেবল কি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এই দুটো থেকে বেশি আসছে। কারণ তড়িৎ ব্যতিক্রম তেমন খুব বেশি নাই, কিন্তু এই দুটো ব্যতিক্রম আছে, এখান থেকে প্রশ্ন আসে। তো ওই জন্য তোমাকে পর্যাবৃত্ত ধর্ম, বিশেষ করে পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম বলো না না না, আয়নীকরণ শক্তি বলতে তোমার কি ইলেকট্রন বের করতে হবে, আর আরেকটা কি বললে আয়নিক ধর্ম, আর একই 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 হ্যাঁ একই, এটা কি বোঝাচ্ছে? এবার দেখো পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে তুমি মেইনলি পড়বে কি, বেশি ফোকাস করবে হচ্ছে কাকে, বেশি ফোকাস করবে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি আর প্লাস হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তির মধ্যে আবার কি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির মধ্যে আবার দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান পজিটিভ কেন হয়, ধনাত্মক কেন হয়, ঋণাত্মক কেন হয়, এরকম গত উইকে থেকে প্রশ্ন আসছিল না, এইরকম প্রশ্নগুলো এই পর্যায়বৃত্ত ধর্মটা পড়বে এখান থেকে। পর্যায়বৃত্ত ধর্ম সবগুলাই পড়বে মোটামুটি হালকা পাতলা। তো সবথেকে বেশি পড়া লাগবে তোমার এটা, যে ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তোমার কি আয়নীকরণ শক্তি। এবার 4 নাম্বার যদি বলো, এই 4 নাম্বার যদি বলো তাহলে বলো পোলার আয়ন। এখান থেকে ভালো প্রশ্ন আসবে, ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে এখান থেকে আসবে। পোলার আয়ন দিয়ে জিজ্ঞেস করবে এই যে রঙিন কেন হয়, এটা কেন হয়, এটা বেশি দ্রবীভূত কেন হয়, এরকম পোলার আয়ন থেকে তোমার লাগবে। আর তারপর যদি 5 নম্বরে বলি, 5 নম্বরে যে শঙ্করায়ন পড়ছে আমার শঙ্করায়ন লাগবে, তোমার এই শঙ্করায়ন লাগবে। এখানে ভালো প্রশ্ন, ভালো পরিমাণ শঙ্করায়ন, MCQ সব জায়গায়। আর 6 নম্বরে তোমার লাগবে লাস্টে হাইড্রোজেন বন্ধন পড়তে হবে, এটা এই যে হাইড্রোজেন বন্ধন। কি বললা না, এর মধ্যে আরও কিন্তু অনেক আলতু ফালতু জিনিস আছে, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেক আলতু ফালতু জিনিস আছে, কিন্তু তোমার এগুলো তোমার পরে লাগবে, রিটেনের জন্য বলছি, MCQর জন্য সহই। আর শুধু লাস্ট একটা অক্সাইডগুলা, মানে অম্লধর্মী কোনটা, হাসিও না, আমি বলি দেখো এই শঙ্করায়ন আছে না, এটা তুমি আবার অর্গানিকে যাবে পাবা। আর যে অম্লধর্মী অক্সাইড আছে না, এটা তোমাকে আরও 2টা চ্যাপ্টার পড়তে হবে, একটা হচ্ছে পরিবেশ রসায়নের মধ্যে, আবার তোমার এই ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যেও আছে। ওই জন্য তোমাকে এটা এখন মানে কমন চলে আসছে। এটা এখানে শুধু হাইড্রোজেন বন্ধন, পর্যায়বৃত্ত ধর্ম আর যে পর্যায় সারণী, আর এই যে পর্যায় সারণীর মধ্যে যে SPDF, এগুলো তো নর্মালি আমরা গুণগত রসায়নের মধ্যে পড়েছি, অনেক কিছু কমন আছে। তোমাকে এই কয়টা টপিক ধরো মেজর ওয়েতে পড়তে হবে, MCQর জন্য বলো, CQর জন্য বলো। MCQ প্রশ্ন আসলে এখান থেকে আসবে, CQ আসলে এখান থেকে আসবে। বলো হ্যাঁ, ওটা আমরা পরে চ্যাপ্টারে পড়বো একসাথে, রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে পড়বো, PH পড়তে গেলে। রাসায়নিক সাম্যাবস্থা কি চ্যাপ্টার আছে না, হ্যাঁ ওই জায়গাতে পড়বো আমরা। এটা উঠছে না কেন, বলো এটা উঠছে না কেন? ভালো বুঝে দিয়েছো, তাই করি, এতটা দরকার নাই। দেখো দ্রাব্যতার সাথে ব্যাপারটা ছিল এরকম, দেখো যে দ্রাব্যতাকে আমরা S দ্বারা প্রকাশ করতাম, তাই না? দ্রাব্যতা কি ছিল বলতো? দ্রাব্যতা মানে কি ছিল? দ্রবণীয়তা। দ্রাব্যতা মানে কি? দ্রবণীয়তা। এখন তোমার কাছে একটা আয়নিক যৌগ আছে, একটা আয়নিক যৌগ আছে আর একটা সমযোজী যৌগ আছে, একটা আয়নিক আছে, একটা সমযোজী আছে। তাহলে বলো স্বাভাবিকভাবে কি আয়নিক যৌগগুলোকে বেশি দ্রবীভূত হবে, তাহলে যার মধ্যে কি আয়নিক যৌগ বেশি সে কি বেশি দ্রবীভূত হবে। তাহলে যার মধ্যে পোলারায়নের পরিমাণটা কি কম, পোলারায়ন মানে কি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তাহলে যার মধ্যে পোলারায়নের পরিমাণ বেশি সে কি কম দ্রবীভূত হবে, মানে তার দ্রাব্যতা কী হবে, কম হবে। কিন্তু কেবল গ্রুপ 2 এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম ছিল, ওই যে বলছিলাম আমরা যে বেরিলিয়াম, মানে গ্রুপ 2 এর সবগুলো ক্ষেত্রে সালফেট আর কার্বনের ক্ষেত্রে তোমার পোলারায়ন কেমন হবে, উল্টা হবে। শুধু মনে রাখলে বাকিগুলো সবগুলো সেম, পোলারায়ন বেশি হলে দ্রাব্যতা কী হবে, কম হবে, এটা বলছিলাম আর কি। আরেকটা কথা দেখো, আজকে আমি ধরো যে ম্যাথ সলভ করে দিলাম না, এই শুনে নেওয়া গেছে, তারপর শুরু করছি, বেশি টাইম লাগবে না। দেখো আজকে আমি যখন ম্যাথ সলভ করে দিলাম না, তা আমি নাইম ভাইকে বললাম, নাইম বলছে কেমিস্ট্রি আমি পারবো না এরকম, হ্যাঁ। তো সেদিন ধরো তাহলে সলভ হবে না, তা আমি রাত্রেবেলা একটা ভিডিও করে আইপ্যাডের মধ্যে শুরু করে ভিডিও করে, বেশি টাইম লাগবে না, যতক্ষণ শুধু সলভ করে লাগে 5 মিনিট 6 মিনিট। আমি দেখি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যায় 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিব, আর না হলে কোনো ফেসবুক গ্রুপে আপলোড করে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, বা ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে সলভ দেখে মানে ওই দিনই পেয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু
তাহলে হবে ফিজিক্সেরটা। নাইট দেওয়া হবে না, নাইট দেওয়া হবে না, কারণ তুমি অলস। তোমাদের রেগুলার আমি দিচ্ছি, সব দিচ্ছি না বলো। তোমার কাজ কি, তোমার কাজ কি? তুমি একটু নিজেই ধরো আজকে পরীক্ষা রেখে দিয়ে গেলে, আচ্ছা আজকে যে ম্যাথে যে পরীক্ষা হলো রাত্রে তোমাকে সলভ দেওয়া হবে, তোমার কাজ থেকে একটু আধা ঘন্টা বসে একটু সলভটা দেখে নাও, পুরোটা মিলাই নাও। আচ্ছা দিব নি, একসাথে করা আছে আমাকে, সবগুলো দিব নি একসাথে। দেখো এবার আমরা একটু হাইড্রোজেন বন্ধন পড়ি। দেখো আগে আমরা একটু হাইড্রোজেন বন্ধন পড়ি। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধনের জন্য দেখো তো আমরা এটা পারি নাকি, দেখো তো যে ফন, তারপরে দেখো যে Cl, তারপরে কত CH, আলাদাভাবে কত পিএইচ মনে রেখেছিলাম না, তাই না? ফন Cl CH আলাদাভাবে কি পিএইচ মনে রেখেছিলাম। তাহলে বলতো যে ফনের তড়িৎ মান কত ছিল, F এর 4, এটা কত ছিল বলতো, অক্সিজেনের কত ছিল 3.5, নাইট্রোজেনের কত ছিল 3, ক্লোরিনের কত ছিল, এটাও 3 ছিল, কার্বনের কত ছিল 2.5, আর হাইড্রোজেনের কত ছিল 2.1, আর পিএইচ ফসফরাসের কত ছিল 2.1 ছিল এটা, তাই না? এবার খেয়াল করে দেখো, তোমাকে হাইড্রোজেন বন্ধনের মধ্যে প্রথম কথা জানতে হবে যে কারা কারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে আর কারা কারা হাইড্রোজেন বন্ধন কি করবে না, গঠন করবে না। খেয়াল করে দেখো, হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য তোমার লাগবে হচ্ছে, খেয়াল করে দেখো যে H, হ্যাঁ H এর সাথে এই পাশে থাকবে হচ্ছে ফন, এর সাথে এই পাশে থাকবে ফন, আর প্লাস এই পাশে তোমার ফন লাগবে, ফন, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, আর না হলে হবে না। ভালোভাবে কথা বুঝে দেখো, তোমার বাম